মানুষ আছে যারা বাংলাদেশ থেকে ভারতে আসে, ঠিক আছে, 2002 পর অনেকে এসছে, তাদের কাছে প্রপার কোনো ডকুমেন্টস নেই। সেই ক্ষেত্রে যদি তাই হয় তাহলে 2002-এও কি এসআইআর হয়েছিল, সেটাও কি নাগরিকত্ব ছিল? প্রশ্ন তো এখানেও আসে। 2002 সালে নাম নেই মানে ভোট দেয়নি মানে নাম নেই, এটা ধারণা কিন্তু ভুল। আমি 2025-এ ভোট নাও দিতে পারি, কিন্তু নাম লিস্ট থেকে কি নাম বাদ যাবে? না, ভোট দেওয়ার সঙ্গে নাম থাকার কোনো সম্পর্ক নেই। আমি আজকে ফর্ম বিলি করতে গিয়ে আমি 2টো বাড়ি পেয়েছি, তারা তাদের বৌমায়ের কাগজ নিতে চাইছেন না, কারণ তার সঙ্গে বৌমার কি হয়েছে না ডিভোর্সের মামলা চলছে। আচ্ছা। আর একটা বাড়িতে গেছি যার বাড়িতে তার ডিভোর্স হয়ে মেয়েটি এই বাড়িতে আছে। আচ্ছা। সে আমাকে প্রশ্ন করলো যে আমি আমার ফর্মটি কিভাবে পেতে পারি বা আমার ভোটার লিস্টের নামটা কিভাবে থাকবে। আমি প্রথমে ধরে নিলাম 2002-তে আমার বাবার নাম মায়ের নাম সবারই আছে, সেক্ষেত্রে আমি তখন ভোটার ছিলাম না, সেক্ষেত্রে আমার কি ডকুমেন্টস লাগবে? তো সেক্ষেত্রে এবার হচ্ছে যে আমরা যে 20% করতে পারলাম না বা 30% করতে পারলাম না, তারা কারা? এর মধ্যে ম্যাক্সিমাম রয়েছে বিবাহিত বউরা। দেখা গেল মধ্যে কথা তার কোনো ডকুমেন্টস নাই, এটাই বোঝাতে আমি এইটাই বলতে চাইছি, কারণ তার সে কিচ্ছু দিতে পারছে না। এইটাই বেশি মানুষের প্যানিক হয়ে আছে যে আমার কাছে আমার 2003-04 সালে বা 5 সালে আমি ভোটার লিস্টে নাম তুলেছিলাম, দেখুন দাদা আমার এইটুকুই আছে, আর কিচ্ছুই নাই। একদম। সে কান্নাকাটি করতে করতে এসে বলছে আমার আর কিচ্ছু নেই। এসআইআর এই শব্দটির সাথে আমাদের বাংলার মানুষ কেউ প্যানিকে আছে, কেউ আবার হাসি মুখে আছে। কিন্তু এসআইআর আদৌ কি প্যানিকের বিষয় না হাসির বিষয়, সেই নিয়ে আসে সম্পূর্ণ পডকাস্টটি। আর আমাদের মধ্যে যিনি আছেন তিনি হচ্ছেন বিএলও সমীর দেবনাথ। তার মুখ থেকে আজকে পুরো বিষয় শুনে নেব। এসআইআর কি আদৌ আমাদের নাগরিকত্ব বা আমাদের কোনো অধিকার বা আমাদের কোনো ডকুমেন্টস বা আমাদের এই দেশে থাকার পারমিশন দিচ্ছে কি দিচ্ছে না, বা নাগরিকত্বের সাথে এসআইআর কোনো সংযোগ আছে কি না, বা আমার যদি 2002 সালে কোনো ডকুমেন্টস না থাকে সেই ক্ষেত্রে আমি কিভাবে ভোটার লিস্টে নাম তুলতে পারি, এই নিয়ে আজকে অনেক কথা হয়েছে। পডকাস্টটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অনেক অজানা প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। বিএলও বাবু, তুই বিএলও কবে হলি? মানে আমি নিজেও জানতাম না যে তুই বিএলও হয়েছিস। যখন জানলাম যে আমাদের পাড়ায় তুই আসছিস, মানে আমার বাড়িতে তুই যাবি, তখন জানলাম যে তুই বিএলও হয়েছিস। তো এই বিএলও কিভাবে হলি তুই? হ্যাঁ, অ্যাকচুয়ালি বিএলও তো ওইভাবে হওয়া কিছু নাই। আচ্ছা। হ্যাঁ, বিএলওটা হচ্ছে আমরা যেহেতু সরকারি কর্মচারী, তো সেই হিসাবে আমাদের এসআই অফিস থেকে বিডিওরা কিছু নামের লিস্ট চেয়ে পাঠায়, সেক্ষেত্রে আমাদের সবার নামই যায়। সেখান থেকে যদি অভাব পূরণ হয়ে যায়, প্রত্যেকটা স্কুলে যাদের টিচার সংখ্যা বেশি আছে বা এলাকা ভিত্তিক কতজন প্রয়োজন সেই অনুযায়ী তারা টিচারদের সেখান থেকে তুলে নেয়। আবার যদি টিচার না পাওয়া যায় তাহলে অন্যান্য কাউকে দিয়ে সরকারি কর্মচারী আধিকারিকরা তুলে নেন। এইভাবেই আমার নামটাও সিলেক্ট হয়েছে। আমি সমীর দেবনাথ, আমার নাম সিলেক্ট হয়েছে, অতএব সরকারের কাজ করতে আমি বাধ্য। আমি যদি মনে করি করব না, সেক্ষেত্রে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। আর যদি মনে করি করব, তবে আমি ইচ্ছা করি এটাকে বাদ দেওয়ার কোনো চিন্তাভাবনা করিনি, এটা আমি আনন্দের সঙ্গেই গ্রহণ করেছি। তার মানে তোর ডেজিগনেশন হচ্ছে এখন বিএলও সমীর দেবনাথ, ঠিক তো? হ্যাঁ। আচ্ছা, আই কার্ড আছে তো? অবশ্যই আছে। দেখাতে হবে কি দেখাতে হবে না? যাই হোক, বেসিক্যালি দাদা এই এসআইআর বিষয়টা কি? এসআইআর বিষয়টা হচ্ছে, এস ফর হচ্ছে স্পেশাল, আর আই মানে হচ্ছে ইন্টেন্সিভ, আর মানে হচ্ছে রিভিশন। ওকে। অর্থাৎ এখানে বাংলায় বলা হচ্ছে যে একটা বিশেষ সংশোধন। বিশেষ সংশোধন বলতে কি বোঝায়? বিশেষ সংশোধন বলতে আমাদের যে ভোটার কার্ডগুলো দীর্ঘদিন ধরে যে জং মরচে পড়ে আছে বা পুরনো আমাদের যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো এখন একটা সুযোগ আছে নতুন করে দেওয়ার। আমরা সেইগুলোকে বাড়ি বাড়ি বিএলওরা যাবে এবং সেই সঙ্গে ফর্মটা পূরণ করবে। কিছু ভুলভ্রান্তি আছে সেগুলো মুছে যাবে, নতুন যেটা আমি চাইছি সেটা হবে। মোদ্দা কথা এটাই। এইটা তো সারা বছরই হয়। মানে আমার যদি ভোটার লিস্ট কারেকশন করতে হয় সেটা তো আমি নর্মালও আমি মানে নির্বাচন কমিশনের যে ওয়েব পোর্টাল আছে সেখান থেকে করতে পারি। তো এইটা করার মানেটা কি বলে দিই। এটা তো সারা বছর চলতেই থাকে, একদম গতানুগতিক প্রক্রিয়া। এবার দেখা গেল কোনো এলাকায় কোনো বিএলও তিনি দেখা গেল তার এলাকার একজন ব্যক্তি মৃত ব্যক্তি, তো 1 মাস 2 মাস 3 মাস পার হয়ে গেছে,
তিনিও কিন্তু অন্য একটা পেশার সঙ্গে যুক্ত। যেমন আমি স্কুলের কাজের সঙ্গে যুক্ত, সেখানে গেলে কাজের বহর প্রচুর, আমি সেই কাজটা করছি, প্লাস আমি বিয়ে হলো। এখন ওই ব্যক্তি মারা গেছেন, আমি তো সঙ্গে সঙ্গে তার নামটাকে ডিলিশনের জন্য রাখতে পারি না। সেই ব্যক্তি সেখান থেকে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট তুলবেন, তোলার পরে সেইটা আমাকে তিনি বলবেন এবং আমি তার কাছে বাড়িতে যাব যে আপনি 7 নম্বর ফর্ম ফিল আপ করুন, অথবা আপনি একটা ডেথ সার্টিফিকেট দিন, আমি অটোমেটিক সেটা অফিসে জানাবো, অফিস সেখান থেকে কাটবে। আমি রিকোয়েস্ট করতে পারি, কাটতে আমি পারি না। ওকে, রিকোয়েস্ট আমি করব, ফর্ম আমি জমা দেব, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা এই দায়িত্বে আছে তারা এই কাজটা করবে এবং তারপরে যখন আবার পুনরায় নামের লিস্ট বেরোবে, যদি ওনার নামটা আবার থেকে থাকে কোনো বাই মিস্টেক, যদি সেটা গ্র্যান্ট না হয়ে থাকে, তাহলে আবার আমাকে সেই প্রসেসটা করতে হবে। ওকে, অনেক সময় কি হয়, ওইখানে ভুলে গেল, আমি হয়তো চোখে অমিট হয়ে গেল, সেক্ষেত্রে সেই নামটা থেকেই যাচ্ছে, যার জন্য ওই ভুতুড়ে ভোটার বা এই ধরনের প্রসঙ্গগুলো চলেই আসে। আচ্ছা, এখন কি হচ্ছে, এই টোটাল রিভিশন যখন হয়ে যাবে, তখন একই ব্যক্তি আর দুটো জায়গায় থাকতে পারবে না, ভুতুড়ে ভোটার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এই জন্য স্পেশাল এসআইআর। এই ভুতুড়ে ভোটার এই কথাটার সাথে কিন্তু রাজনীতি জড়িত বেসিক্যালি, মানে আমাদের মিডিয়া এই এসআইআর এর পিছনে কোনো রাজনীতিক এজেন্ডা নেই তো? না, আমার তো সেরকম কিছু মনে হয় না, কারণ এসআইআর হচ্ছে আমাদের সবার প্রয়োজন। বিশেষ করে যেমন আমার ছবিটা সেই পুরনো যুগের ছবি, আমি আজকে নতুন ছবি যদি দিতে পারি, এখনকার আপডেট যদি দিতে পারি, 10 বছরের নতুন একটা ছবি যদি দিতে পারি, অবশ্যই সেটা আরও 5 বছর এইভাবেই চলতে পারে। আবার মানুষ তো পরিবর্তন হয়েই যাচ্ছে। তো আমি যদি এটা এই মুহূর্তে না দিই বা না করি, তাহলে কি হবে, আমাকে নিজের থেকে সেটা করতে হবে। এবার অনেকেই এইগুলো মনে হয় যেন ফালতু কাজ করছি, এইভাবে ফেলে থাকে। তাহলে এখন যদি এটা হয়েই থাকে, এটা মানুষের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন চান্স, একদম এটা করে নেওয়া কিন্তু আমার মতে খুবই ভালো। কিন্তু এই এসআইআর এর নামে যে ভয় ভীতিগুলো ঢুকছে মানুষের মধ্যে, যে কিছু সংখ্যক মানুষ ভাবছে হয়তো আমাদের তাড়িয়ে দেবে, বা যারা এখন ব্যাপারটা পুরো ক্লিয়ার না যে এসআইআর হচ্ছে কেন, কারণ কি, বা এর সাথে আমাদের সুফল, তুই সুফলটা তো বেসিক্যালি বললি যে আমরা আমাদের পরিচয়পত্রটা বা পরিচয়পত্র বা ভোটার আই কার্ড, যেটা সেটাকে সংশোধন করে নাও বেসিক্যালি। কিন্তু যে মানুষগুলো প্যানিক হয়ে আছে, তার কারণটা কি, প্যানিক হওয়ার কারণটা কি? প্যানিক এখানে যদি কেউ হয়ে থাকে, তাকে বুঝতে হবে যে তিনি প্যানিকের কেন হচ্ছেন। উনি হয়তো ভাবছেন যে আমার নামটা যদি এখন 2002 সালে না থাকে, তাহলে হয়তো আমার ভোটার কার্ডই আর হবে না। আচ্ছা, এই ধারণা থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। তার জন্য অনেক প্রভিশন গভর্নমেন্ট কিন্তু রেখেছেন। 2002 সালে তার নাম নেই, তার বাবা মার নাম নেই, বা আমরা ঢুকবো ওই এক এক করে যাব, যদি কিন্তু বেসিক্যালি আমার বক্তব্য হচ্ছে যে প্যানিক হওয়ার কিছু নেই, না আচ্ছা। একদম নেই। এইবার তুই 2002 সালের কথাটা বললি, বেসিক্যালি আমরা যে কোনো জায়গায় দেখছি যখন এসআই নাম আছে 2002 সালের ভোটার লিস্টটাকে মেনশন করা হচ্ছে। 2002 কেন? 2002 বলতে বলে দিই, আমাদের এর আগেও অনেকবার এসআইআর হয়েছে। লাস্ট এসআইআর 2002 সালে করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, এই জন্য ওয়েস্ট বেঙ্গলের জন্য 2002। আচ্ছা, 2002, 2003 এবং 2004 এই 3 বছর ধরে গোটা দেশ জুড়েই এসআইআর হয়েছিল। আচ্ছা, এবার দেখা গেল যে আমার এখানে যদি 2002-এ হয়ে থাকে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 2002। দেখা গেল কারোর যেমন ইউপিতে 2003 হয়েছিল ইউপিতে। তো এখন যদি কারোর 2002-এর যদি কেউ এসআইআর লাস্ট এসআইআর যদি ইউপির লাস্ট এসআইআর না এনে যদি 2002 আনে, তাহলে কিন্তু সেটা ম্যাচিং কিন্তু হবে না। তাহলে তাকে লাস্ট এসআইআর ফর্মে কিন্তু এই কথাটাই বারবার বলেছে, লাস্ট এসআইআর যখন যেখানকার যে লিঙ্কে জানুক না কেন, সেটা হচ্ছে লাস্ট এসআইআর। এই এসআইআর কিছুদিন আগে দেখলাম বিহারে হচ্ছিল এবং সেখানে অনেক সংখ্যক মানুষ নাকি বাদ গেছে। আমি পুরো বিষয়টা জানি না, তো এই ব্যাপারে আমি ঢুকছি না, বাট আমার মেইন যে বক্তব্যটা বা যেটা আমার জানা তোর কাছে, সেটা হচ্ছে যে বিহারে ঠিক ভোটের আগে হলো, আবার ওয়েস্ট বেঙ্গল হচ্ছে। এখানে কি শুধুমাত্র এই দুটো স্টেটই হচ্ছে? না না না, তবে এখন এই মুহূর্তে ফার্স্ট লটে বিহারে হয়েছে, 2025-এর কথা হচ্ছে, যে বিহারে এসআইআর হয়ে গেল। এরপরে 12টা স্টেট, তার মধ্যে 12টা স্টেট, হ্যাঁ এখন 12টা চলছে, এখন নিয়ে বিহার বাদ দিয়ে, বিহার বাদে 12টা। আচ্ছা, তার মধ্যে 9টা জেনারেল স্টেট আর 3টে হচ্ছে ইউনিয়ন টেরিটরি, মিন্স হচ্ছে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল। ওকে ওকে। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে আমাদের জেনারেল স্টেট, আমাদের জেনারেল স্টেটে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে। বাকি রাজ্যগুলোতেও কিন্তু অ্যাট এ টাইম বা এর পর এগুলো চলতে থাকবে, যেটা লাস্ট 2002, 2003, 2004 হয়েছিল চলতে থাকবে। ঠিক এখানেও তাই 2025 হয়তো তার টাইম পিরিয়ড যতটা যায় ততটা যাবে। আচ্ছা, আমরা যেটা বললাম যে 2002-এ
লিস্টটাকে ধরা হচ্ছে, যেমন লাস্ট এসআইআর 2002 হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে। আমি প্রথমে ধরে নিলাম 2002-তে আমার বাবার নাম মায়ের নাম সবারই আছে, সেক্ষেত্রে আমি তখন ভোটার ছিলাম না, সেক্ষেত্রে আমার কি ডকুমেন্টস লাগবে? 2002-এ আমারও নাম নেই, আচ্ছা আমার নিজের ব্যক্তিগত নাম নেই। আচ্ছা, সেক্ষেত্রে আমার বাবা মা, তুই কি ভোটার হসনি তখন? না আমি 2002 ভোটার হইনি, তা 2002 আমারও নিজের নাম নেই। আচ্ছা, তো সেক্ষেত্রে প্যানিক হওয়ার কিছু নেই। 2002 নাম নেই, অবভিয়াসলি আমার মা বা বাবার নাম আছে কিনা আমি দেখে নিলাম। Okay. আমি আমাদের নির্বাচন আধিকারিকরা বা নির্বাচন কমিশন, ভারতীয় নির্বাচন কমিশন সবার জন্য 2002 সালের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 2002 সালের এসআইআর এর লাস্ট কপি, হার্ড কপি একদম টোটালটাই কিন্তু Online-এ আছে। অনলাইনে আপলোড করে মানে দিয়েছে। নির্বাচন কমিশনের পোর্টালে গেলেই টোটালটা পেয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, সেক্ষেত্রে যদি বিহারের অন্য জায়গায় যখন হয়েছে তার লাস্ট এসআইআরগুলোই কিন্তু দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, তা সেক্ষেত্রে আমার নামটা যেহেতু রয়েছে, আমার বাবা মায়ের নামটা যেহেতু রয়েছে, তাহলে অ্যাকচুয়ালি লিঙ্কেজ, আমরা নতুন ভোটারের ক্ষেত্রে লিঙ্কেজ খুঁজি যে তুমি যে নামটা তুলতে চাইছো তুমি কার, তোমার আর কি আছে তোমার ভোটার। লিঙ্কেজ মানে হচ্ছে তার ফ্যামিলির মেম্বার, তার ফ্যামিলিকে সেখানে পুট করা হবে। আমার নামটা যদি সিরিয়ালে আমার বাবা মায়ের নাম 120-তে যদি থেকে থাকে, তো আমি যখন নামটা মানে তুলব 120 মানে ভোটার তালিকা 120, 120 নম্বর সিরিয়াল, সিরিয়াল সিরিয়ালে দেখা গেল যে একটা সিরিয়ালে 120 নম্বরে আমার বাবা মায়ের নামটা আছে। তো আমি নতুন ভোটার যদি কেউ হতে চায়, সে যদি তার বাবা বা মায়ের লিঙ্কেজ দেয় এবং বাড়ির নম্বরটা তাকে বসিয়ে দেয়, তাহলে কিন্তু সে অটোমেটিক 120 যদি তার শেষ নাম্বার হয়ে থাকে 121 নম্বরে আমার নামটাই আবার যাবে। আচ্ছা এই জন্য এটাকে লিঙ্কেজ করা। আচ্ছা, এখানে এসআইআরের ক্ষেত্রে কিন্তু মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে লিঙ্কেজ, বাবা বা মায়ের কারোর ভোটার তালিকায় নাম আছে কিনা, তাহলে সেই লিঙ্কটা খুঁজে বেড়াচ্ছে, আচ্ছা, আর কিচ্ছু না। এটা গেল খুব ভালো দিক, মানে যার 2002-এ নাম আছে সে লিঙ্ক করে পরবর্তী ভোটার হচ্ছে, বা যার নেই সে তুলছে। ঠিক, যার 2002-এ নাম নেই, দেখা গেল যে অনেক আছে যারা অনেকের বাবা মা আছে যারা বয়স্ক, তাদেরই তার বাবা মার নামটা নেই, এবং দেখা গেলো তারও 2002-এ নাম ছিল না। অনেক মানুষ আছে আমাদের, এবং সবথেকে কথা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক মানুষ আছে যাদের হয়তো ডকুমেন্টস সেভাবে গোছানোও থাকে না, অনেক সময় ভোটও দেয়নি, তাদের ক্ষেত্রে কি? 2002 সালে নাম নেই মানে ভোট দেয়নি মানে নাম নেই, এটা ধারণা কিন্তু ভুল। আচ্ছা, আমি 2025-এ ভোট নাও দিতে পারি, কিন্তু নাম লিস্ট থেকে কি নাম বাদ যাবে? না, ভোট দেওয়ার সঙ্গে নাম থাকার কোনো সম্পর্ক নেই। তার নামটা থাকবে, সে ভোট দিতেও পারে নাও দিতে পারে। যদি না থাকে, ধরে নিলাম যদি না কোনো থাকে, কারণবশত 2002-তে নেই, 2000 নেই, তাহলে তার বংশধর মানে বাবা এবং মা, আমাদের কিন্তু ট্রেনিংয়ে এটাই বলা হয়েছে যে আপনি যে লিঙ্কেজ খুঁজবেন আমার বাবা আমার মা, যদি না পাওয়া যায় তাহলে আমার দাদু এবং আমার ঠাকুমা, আমি তর্কের খাতে গেলাম তাদেরও নেই, তাদেরও যদি না থাকে তাহলে তাদের প্রভিশন হচ্ছে তাদের কি আছে সেটা নিয়ে আমাদের ফর্মের পিছনে যা যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো তাকে জোগাড় করে তাকে কিন্তু হিয়ারিংয়ে যেতে হবে। অর্থাৎ আমার যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তিনি সেই সিদ্ধান্ত নেবেন যে ওনাকে ভোটার লিস্টে নাম রাখা যাবে না যাবে না। এখানে একটা বড় প্রশ্ন আছে যেটা নিয়ে এখন রাজনীতির তরজা চলছে এবং আরো সমস্যা, যেটা হচ্ছে এই এই যে নাম সংশোধনের নামে নাগরিকত্বর কোনো ইস্যু নেই তো? আমার তো একদম মনে হয় না। নাম সংশোধন, ভোটার লিস্টের সংশোধন বা ভোটার লিস্টের সংশোধন, হ্যাঁ। সেখানে কিন্তু নাগরিকত্ব যে আপনি নাগরিক কিনা এটা কিন্তু প্রমাণ করছে না কোনো জায়গাতেই না। আমাদের কিন্তু সেই জায়গাটা বারবার বলা হয়েছে যে নাগরিকত্ব মানে সিএ যেটা আপনি বলতে চাইছেন বা এনআরসি বা এই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ বা টার্ম, হ্যাঁ হ্যাঁ, আমি এই টার্মে যেতে চাইছি না, কারণ এই টার্মটা কিন্তু আমাদেরকে বারবার করে অ্যাভয়েড করে যাওয়ার কথা বলছে। আমাদের এটার কিন্তু কোনো নির্দেশিকা নেই, এটা বলছে ভোটার তালিকার সংশোধন। যদি তাই হয় তাহলে 2002-এও কি এসআইআর হয়েছিল সেটাও কি নাগরিকত্ব ছিল? প্রশ্ন তো এখানেও আসে। একদম। তাহলে সেটা যখন হয়নি, তার মানে এটা ভুল প্রপাগান্ডা মানুষ জানছে বা ছড়াচ্ছে কোনো মাধ্যমে, কি তাই তো মনে হয় নাকি? হ্যাঁ, একদম, যে 2002 যখন এসআইআর হয়েছিল তখন কি তাহলে নাগরিকত্ব হয়েছিল? নাগরিকত্ব বা জনগণনা সেটার জন্য তো সেন্সাস আলাদা আছে। ওকে, সেন্সাস একটা পার্ট রয়েছে। জনগণনা বা আদমশুমারি প্রত্যেক 10 বছর পর পর হয়, সেটা তো আলাদা একটা পার্ট রয়েছে। এটা এসআইআর, এটা যখন তখন হতে পারে। আচ্ছা, মানে যখন নির্বাচন কমিশন চাইবে তখনই হবে, সেটা তার এখতিয়ার আছে। বাকি আরো অনেক প্রশ্ন আছে যেগুলো মানুষের মধ্যে এখনো কৌতূহল রয়েছে, বাট সেটা যাওয়ার আগে এই ভোটার লিস্ট সংশোধন বা এসআইআর যেটা কথা হচ্ছে, আমি একটা প্রশ্ন স্কিপ করে গেছি। আচ্ছা, এখানে স্পেশাল কথাটা কেন আসছে?
স্পেশাল কথাটা হচ্ছে সারা বছর ধরে তো হয়েই যাচ্ছে, হুম। এটা সারা বছরের বাইরে যখন হচ্ছে, যেমন ও যেমন একটা বয়স্ক লোক যার দেখা গেল যে আমার ওয়েস্ট বেঙ্গলের জন্য বলি, যে প্রথম যখন 1993 সালে ভোট হয়, মানে ভোটার কার্ড হয়, তারপরে ব্যাপক হারে 95 হয়, আমার মা বাবা দাদার ক্ষেত্রেই যেটা আছে যে লেখা আছে 1/1/95 হিসাবে তার বয়স 30 30 বছর। বছর। আমার বাবার ক্ষেত্রে সেম আছে। সেম জিনিস। তো আজকের দিনে দাঁড়িয়ে সেটাই কি ঠিক না মনে হয়? না। না। এখন দেখা গেল যে আমার দাদা কাজ করতে গিয়ে তার প্যান কার্ড হয়েছে, তার আধার কার্ড হয়েছে, তার ব্যাংকের বই হয়েছে, এবং গভর্নমেন্ট কিন্তু একটা যে জায়গা আছে যেখানে সে ডিজিটাল সার্টিফিকেটও তৈরি করছে, বার্থ সার্টিফিকেট যাদের আগে ছিল না, যেমন আমার কোনো বার্থ সার্টিফিকেট নেই। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে সে বার্থ সার্টিফিকেট দিয়ে একটা বার্থ সার্টিফিকেট বা ডেট অফ বার্থ পেয়েছে, বা তার আগেও ছিল, সে সেটা দেয়নি, তখন তাড়াহুড়োর মাধ্যমে ওটা হয়ে গেছে। আজকের দিনে যখন এই যে সম্পূর্ণ রিভিশন হচ্ছে, এই সময় কিন্তু সে সেটা ইনপুট করতে পারে, যার ফলে এটা স্পেশাল বলা হয়। স্পেশাল বলা হচ্ছে। মানে যেহেতু এই কর্মকাণ্ডটা সারা বছর চলে, সারা সব বছর চলে। রাজ্যেই চলে, সব সময় যেহেতু এখানে কারেকশনটা খুব ডিটেলসে করা যাবে, এবং নতুন তালিকাকে সংযোজন করা যাবে, এবং যে ইস্যু নিয়ে কথা হচ্ছে সেগুলোকেও এখানে সলভ করা হবে, তার জন্য স্পেশাল বলা হচ্ছে। আরেকটা জিনিস এখানে নতুন জিনিস এসছে, আপডেট, যেটা আমাদের কাছে আগে ছিল না, সেটা হচ্ছে আমাদের কোনো ডকুমেন্টসে কিন্তু ম্যাক্সিমাম ডকুমেন্টসে মা এবং বাবা উভয়ের নামটা কিন্তু ছিল না। না না, শুধু এই যে ভোটার অভিভাবকের লিস্ট নাম। যেটা এখন নতুন রিভিশন যেটা হচ্ছে, এখানে কিন্তু একটা অপশন আমাদের দেওয়া হয়েছে, সেটা মায়ের নাম। বাহ। এটা কিন্তু খুব ভালো জিনিস, যেখানে আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত, আমি আমার মায়ের নামটি দিয়ে যাব। একদম। যদি আমার মায়ের নামটা আমার ভোটার কার্ডে থাকে, আমার সন্তান, তার সন্তানও এই কার্ডটাও যদি সে গুছিয়ে রাখতে পারে, তাহলে আর ওই আমাদের সাধারণ এখানে একটা ইমোশনাল টাচ থেকে একটা যায়। না, থেকেই এটা খুব যায়, ভালো, মানে হ্যাঁ, definitely একটা ভালো জিনিস। যে মায়ের বাবার নাম তো জানছি, মায়ের নামগুলোও জেনে গেলাম, একদম এটা কিন্তু একটা ভালো দিক। একদম। আচ্ছা, আমরা যেখানে ছিলাম বেসিক্যালি, যে আর একবার রিপিট করছি বিষয়টা তোর কাছে, সেটা হচ্ছে কারণ এইটা নিয়ে যত কনফিউশন আর এটা নিয়ে যত ঝামেলা, এই কিছুদিন আগে নিউজ পাচ্ছি যে মানুষ মারা যাচ্ছে, টেনশনে মারা যাচ্ছে, এটা মেইন বিষয়। সেটা হচ্ছে, তুই ব্যাপারটা একটু ডিটেলসে বল, তাতে সাধারণ মানুষ আমার মনে হয় অনেক বেশি উপকৃত হবে। সেটা হচ্ছে, যাদের 2002-এ না তার কোনো বংশ পরম্পরায়, না তার কোনো নাম ছিল ভোটার লিস্টে, সেই ক্ষেত্রে তার কি করণীয়? সেক্ষেত্রে আমাদের নির্বাচন কমিশন গাইডলাইন্স অনুযায়ী 11টা ছিল, পরে আরও 2টোকে যোগ করা হয়েছে, মোট 13টা অপশন তিনি রেখেছেন, যে এই 13টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি যদি তিনি সাবমিট করতে পারেন, তাহলে তিনি ভোটার লিস্টে নাম আবার নথিভুক্ত করতে পারবেন। এই 13টার নাম যদি একবার বলিস, মানে সেই ডকুমেন্টস লিস্টটা যদি একবার বলি। এই যে 13টা ডকুমেন্টসের কথা বলা হয়েছে, সেগুলো হচ্ছে যে কোনো পরিচয়পত্র, অর্থাৎ পেনশন পেমেন্টের অর্ডার, যেটা কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের দেওয়া, রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী যদি হন, তিনি হতে পারেন। আবার পেনশন যিনি পাচ্ছেন, সেই পেনশন প্রাপকও এই নাম নথিভুক্ত তিনি হয়ে যাবেন। 2 নম্বর হচ্ছে যে কোনো পরিচয়পত্র, অর্থাৎ শংসাপত্র, নথি, যেই নথিটা 1997 সাল বা তার আগে, 1997, 1/1/1987, রিপিট করছি আবার। 2 নম্বর হচ্ছে যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র অথবা নথি 1/7/1987 সাল এই তারিখের আগে, যে কোনো স্থানীয় কর্তৃপক্ষ হতে পারে, ব্যাংক হতে পারে, পুরনো লাগবে ওটা, পুরনো ওই সময়কার। ওকে, ব্যাংক হতে পারে, পোস্ট অফিস হতে পারে, ভারতীয় LIC যেটা আছে সেটা হতে পারে, বা যে কোনো রাষ্ট্রীয় সংস্থা। 1997 সাল, 87 1/7/1987 সালের আগে আগে। ওকে। সরকারি যে কোনো সংস্থার যে কোনো নথি তার নামে থাকলেই সেটা কিন্তু গ্রাহ্য হবে। আচ্ছা আচ্ছা। 3 নম্বর বলছে উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত জন্মের সার্টিফিকেট। কারো যদি 87 সালের আগে জন্মের সার্টিফিকেট থেকে থাকে, হয়তো এটা প্রশ্ন আসবে যে জন্মের পসিবল না, ওই না 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 সময়- পসিবল নয়, যেমন তেমন পসিবল। কিরকম? যেমন আমি বলি, আমার বাবার জন্মের সার্টিফিকেট আছে, কেমন আছে? আমি আমার জন্মের সার্টিফিকেট হিসেবে কি দেখাই? মাধ্যমিক পাশের অ্যাডমিট দেখাই সাধারণত। আমার বাবার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আছে, যার ক্ষেত্রে বয়সটা কিন্তু ওখানে উল্লেখ করা আছে। কিন্তু যাদের নেই, কিন্তু বলে দিই, সেক্ষেত্রে যদি আমার বাবার নামটা 2002 না থাকে, তাহলে আমি ওইটা যদি সাবমিট করি যে আমার বাবার এটা,
এবং আমার সঙ্গে উনিই যে আমার বাবা, এটা যদি আমি প্রমাণ করতে পারি, তাহলে তো আমার নামটা উঠে যাচ্ছে। তাহলে এখানে ভয় পাওয়ার কিছু নেই। এবার যাদের ক্ষেত্রে নাই এতগুলো ডকুমেন্টস, আরও কিছু ডকুমেন্টস আছে যেগুলোর মধ্যেও থাকতে পারে। যেমন বলে দিই, যদি পাসপোর্ট থাকে কারোর, অন্য দেশ থেকে এখানে এসেছে, তার পাসপোর্ট আছে, অথবা এই দেশ থেকে অন্য জায়গায় গিয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট। 5 নম্বর হচ্ছে যে কোনো স্বীকৃত, মানে গভর্নমেন্ট পারমিশন পাওয়া যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পারে, তার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অথবা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। কবেকার? 87 আগে, সেটা তো হয়ে গেল। এইটা কিন্তু আলাদা। আচ্ছা, 87 নয়, যে কোনো সার্টিফিকেট, মাধ্যমিক পাশে সার্টিফিকেট, যে কোনো সার্টিফিকেট। আমি স্কুলে সালটা কিন্তু এখানে মেনশন করছে না। স্কুলে ভর্তি হয়েছি তার একটা সার্টিফিকেট হলেই হয়। বাহ, এখানে সালটা কিন্তু মেনশন করছে না। যে স্বীকৃত পর্ষদ, বিশ্ববিদ্যালয় কর্তৃক ম্যাট্রিকুলেশন অথবা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। আমি যদি 1-এ পড়ে থাকি তারও যদি শংসাপত্র হয় সেটা একদম একদম, এখানে তো ম্যাট্রিকুলেশন অথবা বলে যেত, তাহলে শিক্ষাগত যোগ্যতা আমার 1, 2, 3, 4 এটাও তো হতে পারে। একদম। তাহলে আমার যদি সেখানে কোনো শংসাপত্র থেকে থাকে পুরনো, আমি তো সেটাকেও সাবমিট করতে পারি। ঠিক। এবার বলছি, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র। এটা কিন্তু স্থায়ী বাসিন্দা যেটা সার্টিফিকেট, এটা কিন্তু রানিং নয়। আচ্ছা, যে আমি আজকে গেলাম কালকে নিয়ে আসলাম, এটা কিন্তু হবে না। এক্ষেত্রে কিন্তু সালটাকে ভ্যালিড ধরা হবে। সেটা কোন সাল? 87। আচ্ছা, ওকে। বনভূমি আধিকারিক শংসাপত্র। এবার বলবে যে আমরা এখানে বনভূমি কোথায় পাবো, এটা কিন্তু বিতর্কের বিষয়। আমরা এখানে কোথায় পাবো এটা যেমন ঠিক, তেমনি যারা শালবনিতে থাকছে তারা কিন্তু ওখানকারই পাবেন। একদম, তাই না? তাহলে তাদের ক্ষেত্রে যদি বলি যে না আপনি ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আনেন, সে বলবে কোথায় পাবো, তার ক্ষেত্রে বনভূমিটাই ঠিক। তাহলে এটাকে নিয়ে আমি যদি মাতামাতি করি, এটা আমার ভুল। তো আমার যেখান পর্যন্ত এসে থেমে গেলাম, যে পর্যন্ত আমি পেয়ে গেলাম, আমার তো ওখানে থেমে যাওয়া উচিত। একদম। নাকি আমি সবার জন্য সার্বিক ভাবতে যাব? না না না, সবার জিনিসটা তো সমান হবে না, ঠিক। তাই না? সবার কি সমান হবে? একদম হবে না। তো আবার এখানে বলা হচ্ছে যে এছাড়া যদি কারোর ওবিসি সার্টিফিকেট থাকে, এসসি সার্টিফিকেট থাকে, মানে কাস্ট সার্টিফিকেট, সেক্ষেত্রেও সেটা কিন্তু গ্রাহ্য পাবে, গ্রহণযোগ্য পাবে। এছাড়া যেটা আছে, যেটা হচ্ছে নাগরিকদের জাতীয় রেজিস্টার্ড, অর্থাৎ এর আগে যে রেজিস্টার্ডগুলো কমপ্লিট হয়েছে, যেমন 2002-এ যেমন, বা পপুলেশন আমাদের জনগণনার যে রেজিস্টার, জাতীয় রেজিস্টার যেগুলো হয়েছে, সেই রেজিস্টারে যদি তার নাম নথিভুক্ত থাকে, সেখান থেকে তিনি তার ডকুমেন্টস জোগাড় করতে পারলে সেটা হবে। ব্যাস, ওকে। কোনো জমি বা বাড়ির বরাদ্দের সরকারি সংস্থা, জমি অথবা বাড়ির বরাদ্দ করা হয়েছে, মানে সরকার থেকে ঘর পেয়েছে, এরকম হতে পারে। আচ্ছা, সেটা আগের তো, রিসেন্ট কোনো না, রিসেন্ট না। আচ্ছা, বলছে যদি কোনো জমি বা বাড়ির সরকারি বরাদ্দের শংসাপত্র, মানে এটার ঘর দৌড় পেয়েছে, অথবা তার জমি জায়গা কিনেছে, এখানে রয়েছে, বাসিন্দা প্রমাণ করছে। তো আমার যদি জমি থাকে 87 সালের আগে, যদি আমরা এখানে কারো জায়গা যদি থেকে থাকে, তাহলে সে তো অবভিয়াসলি এখানকারই বাসিন্দা, ঠিক ঠিক, তাই না? এবার বলছে যে আধারের জন্য কমিশনের 9/9/2025 তারিখের নির্দেশের একটা কপি ওখানে বলা হয়েছে, মানে ধারা একটা লাগু করা হয়েছে, নতুন করে এটা হয়েছে। এই আধারটাও সেখানে গ্রহণযোগ্যতা পাবে। আধার মিন্স আধার কার্ড? আধার কার্ডকেও গ্রহণযোগ্যতা দেওয়া হয়েছে, কিন্তু সেখানেও খানিকটা কনফিউশন আছে। কনফিউশনটা বলছে যে 23/2025 একটা নতুন রিভিশন বেরিয়েছে। সেই রিভিশনের ভিত্তিতে ওখানে যে যে সিস্টেম বলা হয়েছে সেটাকে ফলো করে যেনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তেনারা দেখে নেবেন যে এইটা সেটাকে মেনটেন করছে কিনা। যদি করে থাকে, এই জায়গাটা আরেকবার ক্লিয়ার করো, এই জায়গাটা বলে দিই। আধারের জন্য কমিশন 9/9/2025, আচ্ছা, এই তারিখে একটা নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। আচ্ছা, সেই নির্দেশিকার বলে যদি কারোর আধার দিয়ে নাম তোলাতে হয়, সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই আধার সম্পর্কিত একটা গাইডলাইন আছে। আচ্ছা, তিনি সেই গাইডলাইন মেনটেন করবেন। যদি ওনাকে তোলা সম্ভব হয় বলবেন, যদি না হয় ওনাকে আবার সময় দেওয়া হবে। আচ্ছা, 1/7/2025 অনুযায়ী বিহারের SIR-এর কিছু নির্যাস পাওয়া গেছে, অর্থাৎ এই যে 13 নম্বর কলামটা আমাদের অ্যাড হয়েছে, সেটা হচ্ছে যে 1/7/2025 এই সময় বিহারের যে SIR হয়েছে তার একটা নির্যাস পাওয়া গেছে যে কি কি ভিত্তিতে বিহারে নিয়ে হয়েছে। আচ্ছা,
ওয়েস্ট বেঙ্গলও সেই সিস্টেমগুলোকে মেনটেন করা যেতে পারে। Okay. যদিও এই বিষয় কমিশন কিন্তু আমাদেরকে সেইভাবে পুরোপুরি গাইডেন্স করেনি। Okay. ওনারা আমাদেরকে যেটা বলেছেন যে যাদের এগুলো পাবেন ম্যাচিং করবেন, যাদের পাবেন আমরা হিয়ারিংয়ে করে নেব। আচ্ছা, যেহেতু তুই বিয়ে হলো এখন আমাকে তুই করে বলছি অন ক্যামেরা, কোনো সমস্যা নাই তো কিছু? হ্যাঁ, তুই আমার আপনি করে কবি, আমার খুব ভালো লাগে। যাই হোক, শোন না, বেসিক্যালি তুই যে বলি যে 13টা ডকুমেন্টস আমাদের দরকার, এবার আমি তর্কের খাতে ধরলাম যে তার কোনো ডকুমেন্টস নেই, সে 1927 সালের আগে বয়স্ক মানুষ, 1927 সালের আগে কোনো একটা স্কুলে ভর্তি হয়েছিল, সে যদি ওই সার্টিফিকেট কোনোভাবে আনতে পারে, সব থেকে বড় কথা গ্রাম অঞ্চলে অনেক প্রাইমারি স্কুলে তো সব মানে সব ডেটা সেভ নেই, নেই তো, সেই ক্ষেত্রে সে যদি কোনোভাবে সেখানকার হেড টিচার বা আদার্সের সাথে কনভারসেশন করে বা কোনো কারণে ওই ডকুমেন্টসটা আনতে হয়, সেটা কি গ্রান্টেড নেবে? এখানে তো বলেছে যে যে শংসাপত্র, হ্যাঁ, তাহলে শংসাপত্র তো স্কুল সার্টিফিকেটকে পারমিশন দেয়, করবে, হ্যাঁ, যেমন হিসাব তো গ্রান্ট করে, আমার তো তাই বলে মনে হয়, কারণ হিয়ারিং এখনো হয়নি। আজকে আমি যখনই বলবো যে এটাই বলে, এটা তো স্বাভাবিকভাবেই আমাদের মাথায় আছে যে এটাই হওয়া উচিত। এবার হিয়ারিং যারা করবেন তাদের কাছে কি নির্দেশিকা আছে, গাইডলাইন আছে সেটা কিন্তু আমাদের তর্ক করে লাভ নেই, কথা বাড়িয়ে লাভ নেই, না, বা সেই ভুল ইনফরমেশন মানুষকে দেওয়াও যাবে না। কিন্তু আমার মনে তো হয় এটা হওয়া উচিত। ওকে, এবার যারা আছে তারা বুঝবেন। যেহেতু তুই ট্রেনিং করেছিস, তার মানে তোর কাছে অনেক এক্সট্রা নলেজ রয়েছে যেটা আমাদের সাধারণ মানুষের মধ্যে নেই। আমি ধরলাম সেই ডকুমেন্টস সে খুঁজে পেলো না, তার কাছে আর কোনো ডকুমেন্টস নেই, কিন্তু না থাকলেও তো রিসেন্ট তার ব্যাংকের বই বা আদার্স থাকতে পারে মেবি, সেই ক্ষেত্রে যদি ব্যাংকের বই থাকে তাহলে তো সমস্যা মিটেই যাচ্ছে। তখনকার নেই, বর্তমান আছে। আমি ধরলাম যে একজন খুব মানে দিন আনা দিন খাওয়া মানুষ, তার সেই সময় সার্টিফিকেট যে স্কুলে পড়েছে সেই স্কুলটা হয়তো খুব গ্রাম অঞ্চলে ছিল, তার ডকুমেন্টস সেভ নেই কোনো কারণে, তার কি নাম উঠবে না? কেন উঠবে না? আরও নাম উঠবে, ডকুমেন্টস দিতে পারবে। এখানে যেটা প্রথম কথা হচ্ছে যে আমরা যে জায়গাটায় বারবার করে আঘাত করতে চাইছি যে নাম উঠবে না, এই কথাটা আঘাত করতে চাইছি, উঠবে না জায়গাটায়, উঠবে জায়গাটায় কিন্তু আমরা আঘাত করছি না, উঠবেই সবার, এই জায়গাটাই আমি আসতে চাইছি, মেন জায়গাটা। উঠবে না কেন, এই জায়গাটা আমরা কিন্তু প্রশ্ন করছি, কেন উঠবে না? অবশ্যই উঠবে, তার কাছে কোনো ডেটা নেই, কোনো ডেটা তো পরের ব্যাপার। আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন যেটা প্রথম কাজ হচ্ছে, প্রথম সারির কাজ, আমরা বিএলওরা যে কাজটা করেছি, আমাদের এসআইআর ঘোষণা হয়েছে কবে? 1 তারিখে। আমাদের ফর্ম বিলি শুরু হয়েছে কবে? লাগু কিন্তু ওই দিন থেকেই, 4 তারিখ থেকে। তো তার আগে আমরা কিন্তু একটা কাজ করেছি, কি সে কাজটার নাম হচ্ছে ম্যাপিং। মানে এটা তোদের ইন্টারনাল ওয়ার্ক, এটা আমাদের ফার্স্ট লটে কাজ দেওয়া হয়েছে। আমাদের বিএলওর আমাদের মানে নিয়োগ করার পরেই আমাদেরকে প্রত্যেককে ডেকে আমাদের 2002 সাল এবং 2025 সালের একটা করে আমাদের কাগজ ধরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এই কাগজটা ধরিয়ে দেওয়া হয়েছে আমাদের প্রথম লটে আমরা ম্যাপিং করেছি, যে যাদের 2002-এ নাম আছে আর 2025-এ নাম আছে তাদেরগুলোকে আমরা প্রথমেই ফাইনালাইজড করে দিয়েছি। দ্বিতীয়ত যাদের 2002-এ নাম নেই কিন্তু তার বাবা মায়ের নাম আছে, আমরা তাদেরকে ফাইনালাইজড করেছি। 3 নম্বর আমরা ফাইনালাইজড করেছি যাদের বাবা মায়ের নাম নেই, আর বাবা মায়ের তো নাম নেই, নিজেরও নাম নেই, তাদের দাদু এবং ঠাকুমার নাম যদি থেকে থাকে তাদেরকে দিয়ে আমরা ফাইনালাইজড করেছি। সেটাও আমরা খুঁজে বার করে দিয়েছি আমার প্রত্যেকের নিজের বুথে, এটা আমরা করে দিয়েছি। তো সেক্ষেত্রে আমরা এই লোকগুলোকে চিনি জানি, যেহেতু একই অঞ্চলে বা ম্যাপিংয়ের সময় আমরা জেনে গেছি। সেক্ষেত্রে মোটামুটিভাবে আমরা আমাদের যা লিস্ট প্রোভাইড করা হয়েছিল আমরা প্রায় মোটামুটিভাবে 72 থেকে 78% আমরা কেউ 80% পর্যন্ত আমরা ম্যাপিং করতে পেরেছি, মানে এই লোকগুলোর সবার কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আমাদের ডেটাটা ডাইরেক্ট নেওয়া, এইটা আমরা অটোমেটিক অ্যাপসের মাধ্যমে করে দিয়েছি। এখন তাদের সরজমিনে কাগজ কুড়ানোর কাজ চলছে, বাংলা কথা। এবার হচ্ছে যে আমরা যে 20% করতে পারলাম না বা 30% করতে পারলাম না, তারা কারা? এরা হচ্ছে কিছু, এর মধ্যে যারা আমরা ম্যাপিং করতে পারিনি এর মধ্যে ম্যাক্সিমাম রয়েছে বিবাহিত বউরা, যারা নিজের বাপের বাড়ি থেকে 2000 পরে শ্বশুর বাড়িতে এসেছে,
আচ্ছা যারা নাম তুলেছে ভোটার লিস্টে নাম আছে, কিন্তু তারা ম্যাপিং আমরা করিনি। আচ্ছা যদি কেন করিনি বলি, কারণ হচ্ছে এই মেয়েটি বা এই বউটি আমি যার ম্যাপিংটা আমি করব, এ যে বাপের বাড়িতে নাম তুলে আসেনি বা তার বাপের বাড়িতেও নাম আছে বা আমার এখানেও নাম আছে, এটা কিন্তু আমি কনফার্মেশন করতে পারছি না। আচ্ছা কনফার্ম করতে পারবো তখনই যখন সে 2002-এ তার বাপের বাড়ির কোথায় ঠিকানা আমি তো যাইনি, আমি তো হাউস টু হাউস ভিজিট করিনি। তাহলে এখন হাউস টু হাউস ভিজিট করলে ওই যে 20% যেগুলো বাকি রয়েছে, ওই যে বাপের বাড়ির কাগজ আমরা চাইছি, অর্থাৎ আমরা তাকে লিঙ্ক করাতে চাইছি তার বাবা মায়ের সঙ্গে। আচ্ছা তার বাবা মায়ের সঙ্গে লিঙ্ক হয়ে গেল যে তার বাবা মাও এই দেশের বাসিন্দা বা ভোটার লিস্টে নাম আছে, ভোটার লিস্টে নাম আছে, তাহলে সেক্ষেত্রে তিনিও ম্যাপিং হয়ে যাচ্ছেন। আচ্ছা তাহলে ম্যাপিংয়ে বাদ কে থাকলো? মেয়েরা, এই বাড়ির মেয়েরা তারা প্রথমেই হয়ে গেছে, ছেলেরা হয়ে গেছে, বৌমাগুলো। বাকি যারা থাকছেন তারা হচ্ছেন শিফটেড, অর্থাৎ যারা আমার পাড়ায় জায়গা কিনে বাড়ি করেছেন 2002 সালে, তারা এখানকার ভোটার ছিলেন না, তারা এখানে ভোটও দেননি, তাদের নামও নেই, তাদের ক্ষেত্রে হচ্ছে তারা শিফটেড। আচ্ছা, তারা যে শিফট হলেন কোনো না কোনো সিস্টেম মেনে শিফট হয়েছেন, সন্দেহ শুধু শুধু এখানে আসেননি। তাহলে তারা আগে কোথায় ছিলেন সেই রুটটা ধরতে হতো। সেই রুটটা আমাকে খুঁজে বার করতে হবে। আপনি আগে কোথায় ছিলেন সেখানকার 2002-এর কাগজ নিয়ে আসুন, ক্লিয়ার। তিনি সেটা আনবেন, তিনি ম্যাপিংয়ে আসবেন, তার সঙ্গে কে কে আসবেন, তার ফ্যামিলির টোটালটাই আসবেন। তার বাড়ির কোনো বৌমা থাকলে সেই বৌমা কোথায় ছিল সে আবার রিপিটেড আসবে, সে রিপিটেড আবার আসবে। ওকে। তাহলে আমার 100% ম্যাপিং হবে। মানে শুধু বাদ যাচ্ছে মৃত মানুষ, মৃত মানুষ কটা? ধরতে গেলে বাদ যাচ্ছে মৃত হ্যাঁ মানুষ। হ্যাঁ হ্যাঁ, আরও কিছু বাদ যেটা যাচ্ছে সেটা হচ্ছে ডবল এন্ট্রি। ডবল, আচ্ছা ডবল এন্ট্রি হয়? হ্যাঁ হয়, কীরকম? ডবল এন্ট্রি হয় মানে আমাদের অ্যাপস আগে যতটা ভালো, এখন যতটা ভালো কাজ করছে, আগে টেকনোলজি অনুন্নত ছিল, আমাদের কিছু গাফিলতি ছিল, আমরা যারা বিএলওরা তাদের কিছু গাফিলতি ছিল, হয়তো টেকনিক্যালি কোনো ফল্ট ছিল, এই ধরনের কারণে বা ডবল হতেই পারে। আচ্ছা আমার পাড়াই যেমন আছে, আমার খুব পরিচিত, আমি তাকে আজকে ফর্ম দিতে গেছি, তার বাড়ির লোক বলছে ওরা তো ওইখানে থাকে না, ওরা অন্য জায়গায় থাকে, ওখানেও তো ওদের নাম আছে। আমার পাশের বুথেই তারা থাকে, বলছে ওখানেও তাদের নাম আছে, আবার আমার বুথেও তাদের নাম আছে। আমাকে সেই বাড়ির লোক বললো, আমি যাচাই করিনি, আচ্ছা আমি তাকে ফর্ম দিইনি। তো সেক্ষেত্রে তার যদি দুটো হয়, সে একটা জায়গায় ফর্ম তুলবে, একটা জায়গায় তিনি নেবেন, মিটে গেল। তিনি দু জায়গায় এন্ট্রি করবেন না। মানে ওভারঅল যদি বলি বাদ যাবে শুধু মৃত মানুষরা, মৃত মানুষ, বাকি আর কারো বাদ যাওয়ার কোনো বাদ যাওয়ার কোনো প্রশ্ন নেই। প্রশ্ন নেই। মানে যেহেতু এখানকার বাসিন্দার কোনো না কোনো ডকুমেন্টস আসবেই, অবশ্যই আছে। যদি সে তোদের সাবমিট না করতে পারে, মানে প্রপার না করতে পারে, তবে যেটা থাকবে যদি তোরা লিঙ্ক আপ না করতে পারিস সেটাকে ফর্মের সাথে অ্যাটাচ করে তোরা সাবমিট করবি। না, ফর্মের সাথে এই মুহূর্তে অ্যাটাচ আমরা করব না। আচ্ছা, আমরা যাকে পেলাম, যার সব কিছু পেলাম, সেটাকে আমরা ম্যাপ করলাম, ম্যাপিং করা বলে ম্যাপ করে ফেললাম। যেটা আমরা যে যেমন করেছি, আমি যদি 60% করে থাকি তাহলে 40% বাকি রয়েছে, তার মধ্যে আমি আরও কিছু করলাম, তো আমার 80% হলো, 20% আমি ম্যাপ করতে পারলাম না। মানে আমার এই 20% লোকের মধ্যে কে কে রয়েছে, যাদের আমি ম্যাপিং করতে পারলাম, যারা প্রপার ডকুমেন্টস দিলেন, যারা দিলেন না তারা হচ্ছে 20%। তাদের মধ্যে কারা? মৃত ব্যক্তি, আমার পাড়া থেকে চলে যাওয়া ব্যক্তি, যাকে আমি চিনি না, আমার পাড়ায় নেই কিন্তু নামটা আছে, আগে থাকতো এখন থাকে না, তিনি কোনো কন্ট্যাক্ট করেননি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম যদি হয় সেই ব্যক্তি, তাহলে এরকম মোটামুটি 5% তো পাওয়াই যাবে আমার ওই বাকি 20%-এর মধ্যে। আর থাকছে 15%। এই 15% দেখা গেল যে তারা শিফটেড হয়ে এখানে এসেছে, তিনি ডকুমেন্টস জোগাড় করতে পারছেন না, বা 2002-এ তার নাম নেই, আমিও তাকে ম্যাপ করতে পারছি না। ওকে, তখন এই দায়টা আমার আর থাকছে না। আচ্ছা, আমি ওনাকে আনম্যাপ হিসাবে দেখাবো, আমি ফর্ম জমা করে দেব, আমি যেগুলো ম্যাপ করতে পারলাম সেগুলো এন্ট্রি হবে, যারা ম্যাপ করতে পারলাম না তাদেরকে একটা নোটিশ প্রোভাইড করা হবে যে আপনি অমুক দিন, আমরা দুটো করে ফর্ম দিচ্ছি, তাহলে দ্বিতীয় ফর্ম যেটা ওনার বাড়িতে থেকে থাকছে, যেটা বিএলও আমি সই করে দিয়ে আসছি, ওইটা আমি যেমন ফিল আপ করে দিয়েছি বা উনি ফিল আপ করেছেন, তার পিছনেই ডকুমেন্টসগুলো কী কী নিতে হবে সেগুলো ওখানে পরিষ্কার বলা আছে। আচ্ছা, উনি এখান থেকে যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে ওনাকে নির্দিষ্ট দিনে ওনার লোকাল যে জায়গায় ওনাকে বলা হবে, সেটা কোনো স্কুল হতে পারে, ব্লক অফিস হতে পারে, স্বাস্থ্যকেন্দ্র হতে পারে, যেখানে কমিশন মনে করবেন সেখানে ওনাকে ডেকে পাঠাবেন, নির্দিষ্ট সময় ডেট দিয়ে ওনার হিয়ারিং হবে, অর্থাৎ ভেরিফিকেশনটা তখন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনাকে করবেন। আচ্ছা, ওনারা যদি সন্তুষ্ট হন ওনার নামটা লিস্ট আউট হবে, যদি সন্তুষ্ট না হন তাহলে ওনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার সন্তুষ্ট হয়নি, আপনি আবার কাগজ জোগাড় করুন। তার কারণ কারণ হচ্ছে
যে আপনি এই যে ডকুমেন্টস দিয়েছেন এই ডকুমেন্টসে হয়তো সিস্টেমকে মেনটেন করেনি বা ভুল ডকুমেন্টস দিয়েছেন বা নামের মিসম্যাচ, বিভিন্ন জিনিস হতে পারে, আচ্ছা, সেটা পরবর্তী ধাপ। ওভারঅল বিষয় হচ্ছে যদি ওই 13টা ডকুমেন্টস না থাকে, যা থাকবে নিয়ে অ্যাটলিস্ট যাও অ্যাকচুয়ালি আমরা ওখান থেকে গাইড করবে নেক্সট প্রসেস কি হতে পারে। আমরা চাইবো 13টাকে লিস্ট আউট 13টাকে দেওয়ার, তারপরও আমরা রিলেটিভ কিছু খুঁজে বেড়াবো। আমরা তো দীর্ঘদিন মানুষকে সেইভাবে সচেতন করেছি, আমাদের কাছে তাও তাদের ফোন নাম্বার আছে, প্রত্যেকটা ফর্মে প্রিন্টেড আছে, আমাদেরকে জানাবে, আমাদেরকে এসে বলবে দেখুন এই পরিস্থিতি আমি আছি, আমি তার রিলেটিভ ডকুমেন্টসগুলোকে খোঁজার চেষ্টা করব, ওনার সঙ্গে হেল্প করব যাতে ওনার নামটা ওঠে। আমি সেখানে গিয়ে ওনাকে লাইনে দাঁড় করানো থেকে টোটাল প্রসেসটা কিন্তু একজন বিএলও মেনটেন করবেন। আচ্ছা, তার মানে অ্যাজ এ নাগরিক হিসাবে আমার যতটা কর্তব্য আমার ভোটার লিস্টটাকে সংশোধন করা, ঠিক ততটাই তোর কর্তব্য যাতে আমার নামটা ঠিকঠাক ভাবে ওঠে। যেহেতু আমি চিনি জানি যে আমার পাড়ারই বাসিন্দা, অনেক দীর্ঘদিন ধরে দেখছি যে 2002 এর আগেও সম্ভবত ওনাকে দেখেছি, বা 2002 তার নামটা নেই এসে, সে 2003 এখানে এসেছে, কোনো ভুল হতে পারে, সেটা বাই মিস্টেক হয়ে যেতে পারে, হাত ধরে হতে পারে বা অন্য কোনো ইস্যু কারণে হতে পারে, বাট সেটা তোরা প্রপার গাইড করবি। মানে এখানে এক সাম্প্রদায়িককে উল্লেখ করে বেসিক্যালি অনেক মানুষ ভাবছে যে জাতিভেদকে সামনে রেখে যে এদের তাড়িয়ে দেবে বা এদের রাখবে না, এইরকম যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে তার কোনো ভয় পাওয়ার ভিতরে এরকম কোনো জায়গাই নেই। এই ডকুমেন্টস তো সাম্প্রদায়িকভাবে তৈরি হয়নি, একদম। আপনি তো দুটো কমিউনিটি বা 3-5টা কমিউনিটি নিয়ে এই ডকুমেন্টসগুলো তৈরি হয়নি। স্কুল সার্টিফিকেট তো কমিউনিটি দেখে হয় না, একদম। হয় কি জায়গা জমি কি কমিউনিটি দেখে হয় না? তো অবভিয়াসলি সবার মধ্যেই তো এই জিনিসটা থাকতে পারে। তাহলে একটা কমিউনিটি ভয় পাবে, একটা কমিউনিটি ভয় পাবে না, এটা তো ফালতু কথা, এই কথা ভিত্তি নেই, না এই কথা ভিত্তি নেই। যে যেটা প্রচার করে সেটা তাদের আলাদা ইস্যু, বাট এর সাথে কোনো রিলেটেড, সেটা মানুষকে খেপিয়ে তোলা, রাগিয়ে তোলা, সে তার রাজনৈতিক ফায়দা তোলা, সেগুলো আমরা যাবো কেন? আমরা রাজনীতি তর্কে নেই বা রাজনীতি চ্যাপ্টারেও নেই, আমরা যে টপিকে আছি, যে তুই একটা ভালো কথা বললি যে সব থেকে হচ্ছে ম্যারিড মেয়েদের বা বউদের একটা সমস্যা হলেও হতে পারে। আচ্ছা, যে বিষয়টা নিয়ে মনে হয় বেশি ডিটেলসে আলোচনা করা উচিত সেটা হচ্ছে বিবাহিত মহিলাদের ইস্যুটা নিয়ে, যেটা আমার বাড়ির ক্ষেত্রেও তোর সাথে ডিসকাস করছিলাম যে আমার ওয়াইফের ক্ষেত্রে ওর বাড়ির যেহেতু ওর বাবা প্রেজেন্ট নেই, মায়ের লিস্টটা ধরে যদি পাওয়া যায় সেটা হতে পারে, আদারওয়াইজ ওর ঠাকুমা ও দাদুর আমরা যদি লিস্টটা নিই সেক্ষেত্রেও হতে পারে, তাই তো? একদম। এবার আমি তর্কের খাতে ধরছি যে কিছু নেই, তার ওই বাড়ির দেখা গেলো মা বাবার ডিভোর্স হয়ে গেছে কোনো একটা ব্যক্তির, বা ও দাদু ঠাকুমা মারা গেছেন, কোনো বাড়ির বউয়ের বাবার বাড়ির এই অবস্থা, সেই ক্ষেত্রে সে কী রকম সাবমিট করবে? বেশ, প্রথম প্রসঙ্গে আসি যে বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে, হোক না ডিভোর্স, সেই জন্য তার ভোটার লিস্টের নাম থাকা নিয়ে তো না থাকার তো কোনো কারণ নেই। আমার ভোটার লিস্টের নামটা দরকার, কিন্তু দেখা গেল যে মা বাবার ডিভোর্স হয়ে গেছে, আমি কমপ্লিকেট করছি বিষয়টা, মা বাবার ডিভোর্স হয়ে গেছে, অবশ্যই বাবা আলাদা হয়ে গেছে, ও মায়ের কাছে মানুষ, মায়ের সারনেম চেঞ্জ হয়ে গেছে পরবর্তী সময়, হ্যাঁ হতেই পারে, হলো হতেই পারে, কিন্তু ওর এই বাড়িতে এসে সারনেম চেঞ্জ হয়ে গেছে, হতেই পারে, সেটাকে লিঙ্ক তোরা কিভাবে করবি? দুবার সারনেম চেঞ্জ হয়েছে। বেশ, 2002 সালে মায়ের সারনেম কি ছিল? সাপোজ দেবনাথ, মেবি দেবনাথ, তারপরে হয়তো ডিভোর্স হওয়ার পরে মা মেইন সারনেমে চলে গেছে, ডকুমেন্টস আলাদা করেছে, মায়ের ছিল মজুমদার ছিল বা রায়, 2002 ছিল দেবনাথ, ওকে, বিয়ের পরে 2002 সালে মায়ের ভোটার লিস্টে নাম ছিল দেবনাথ, মিটে গেল সমস্যা, দেবনাথ, ইয়েস। এবার 2002 সালের মায়ের দেবনাথটা নিয়ে আসবে, আজকে সেই বৌমাটা বা বউটা এই বাড়িতে স্বামীর ঘরে যখন আসবে, স্বামীর যদি টাইটেল পাল হয়, বিশ্বাস হয় বা অন্য কোনো টাইটেল হয়, সেই টাইটেল নিয়ে এখানে থাকবে, তাতে কোনো সমস্যা নেই। মায়ের টাইটেল আলাদা, মেয়ের টাইটেল আলাদা বিয়ের পরে, এটা হতেই পারে, এটা লিঙ্ক হয়ে যাবে, এটা লিঙ্ক হবে। এবার উনি যে ওনার মা, এইটা আমরা দেখে নেব যে ওইটাই মা বা ওইটাই মেয়ে কিনা, সেটা কিভাবে প্রমাণ করব? এইটা কি করে প্রমাণিত হবে? এবার দেখা গেলো মায়ের নামটা দুবার চেঞ্জ হয়েছে, কিভাবে হয়েছে? সারনেম চেঞ্জ হয়েছে, সারনেমটা চেঞ্জ হয়েছে দুবার, মায়ের নামটা একই আছে, সারনেমটা চেঞ্জ হয়েছে, কিভাবে হয়েছে? বিয়ের আগে এক নাম ছিল, বিয়ের পরে ডিভোর্স হয়ে যাওয়ার পরে, ডিভোর্স হয়েছে, তার পেপার আছে, হ্যাঁ পেপার আছে, অবশ্যই আছে, তার পেপার নেই, তাহলে ডিভোর্স হয়নি, এটা তো আমরা ডিভোর্স বলে মানতে পারি না। ওকে, যদি মেয়েটার কাছে সেটা ডকুমেন্টসটা নেই, আমি একটা জায়গায় থেকে যাই আগে এখানে, যে মায়ের ডিভোর্সটা হয়েছে না হয়নি, আমি ধরলাম হয়েছে, তাহলে তার পেপার আছে। আমাদের এই গ্রাম বাংলায় অনেক ইস্যু হয় যে প্রপার ডিভোর্সের
সিস্টেম মেনটেন করে ডিভোর্স হয়নি, হয় না, অনেক- ছাড়াছাড়ি হয়েছে। একদম এটা তো বাংলা কথা। আমি এই জায়গাটাই বলতে চাইছি। হ্যাঁ। ডিভোর্স হয়নি, ছাড়াছাড়ি হয়েছে। বেশ, ঠিক আছে, ছাড়াছাড়ি হয়ে যাক। তাহলে মায়ের সারনেমটা আগে পাল ছিল, এখন মজুমদার, বা দেবনাথ ছিল, এখন মজুমদার হয়েছে, মানে ছাড়াছাড়ি পরে সে অন্য জায়গায় বিলংস করছে, তার নামটা এখন অন্য আছে। আর এই মেয়েটির সেই পুরনো বাবার নামটাই কিন্তু রয়ে গেছে না, বা নতুন বাবার নামটা এসছে মেবি, তাই তো? তাহলে নতুন নামের সঙ্গে মায়ের ম্যাচ করাতে আমি পারছি কিনা, এই জায়গাটা যিনি বিএলও তিনি কিন্তু এই জায়গাটা ভেরিফিকেশন করে নেবেন নিজের মতো করে। ওকে, সেখানে কোনো চাপ নেই। সেখানে কোনো চাপ নেই, কারণ অ্যাপস সেখানে কিন্তু যখন ওর মায়ের যখন লিঙ্ক দেবে, অ্যাপস ওখানে অ্যাড প্রগণী হিসাবে দেখাবে। আমাদের অ্যাপসে অ্যাড প্রগণী করা যায়, অর্থাৎ তার মায়ের সঙ্গে যদি এই মেয়েটি ওইখানকার বিএলও অ্যাড প্রগণী করে থাকে তাহলে এটাকে দেখাবে। অথবা আমি যখন এটা অ্যাপসে মারবো, এখন আমরা ফর্ম তুলতে লাগিনি, তখন দেখা যাবে যে মিসম্যাচ দেখাচ্ছে না ম্যাচিং দেখাচ্ছে। যদি ম্যাচিং দেখায় তাহলে এটা হয়ে গেল, আর যদি আনম্যাচ দেখায় তাহলে একে কিন্তু ভেরিফিকেশনে যেতে হবে, মানে ফিজিক্যালি যেতে হবে, তার কাছে ডকুমেন্টস আছে, নিয়ে যেতে হবে। হ্যাঁ, যে সিস্টেমটা হয়েছে এই সিস্টেমটার প্রত্যেকটা ধাপের সে যে ডকুমেন্টস একটু করে জোগাড় করে, এটা খুব কঠিন নয় মনে হয়। না না না, প্রয়োজনে তার মা তার ডকুমেন্টস নিয়ে আসতে পারেন সঙ্গে, ঠিক। সেখানে গিয়ে এইটাকে ভেরিফিকেশন করা, তো এটা তো ক্লারিফিকেশন দেওয়া। নাম নেই এমন নয় কিন্তু, তার মায়ের নাম আছে, টাইটেলটা চেঞ্জ হয়েছে, তার নেমটা চেঞ্জ হয়েছে, তার নাম নেই এ কথা বলা যাচ্ছে না। আনম্যাচ হয়েছে শুধুমাত্র যে এটাই এর মেয়ে কিনা প্রমাণ করতে পারছি না বলে। কে পারছেন না? বিএলও পারছেন না, সেখানে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হেল্প নেবেন। আচ্ছা, এই বিষয়টা আমি আরেকটু ব্রড করছি। এক্স নামে যে বৌমা আছে তার মা এ, ঠিক আছে, এ যখন বিয়ে হয় 2002-তে, ঠিক আছে, এর বিয়ে হয়, তখন দেখা গেল তার ভোটার লিস্টের নাম ওঠেনি কোনো কারণে। ভালো কথা, তার বয়স হয়নি বা বয়স হয়নি কোনো কারণে, বাট বিয়ে হয়েছে, বয়স হয়নি বা ভোটার লিস্টে নাম ওঠেনি, কিন্তু আফটার 2 ইয়ার 5 ইয়ার 4 ইয়ার পর তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, মিউচুয়াল ছাড়াছাড়ি হয়ে গেল। মা হয়তো তারপর থেকে বিয়েই করেনি, ঠিক আছে, তবে এই বাড়ির মেয়েটি বা এক্স যে বৌমা, সে কিভাবে প্রমাণ করাবে যে আমার ভোটার লিস্টে আমার মায়ের নাম আছে, আমার বাবার নাম আছে? বেশ, এবার আমি যাই যে এ মা, যার 2002 সালে বা 2003 সালে তার বিয়ে হয়েছে, বা 2001-এ বিয়ে হয়েছে ধরে নিলাম, কিন্তু তার বয়সটা তখন 18 বছর হয়নি, গ্রাম বাংলায় এটা হয়েই থাকে, হয়নি, তো সেক্ষেত্রে সে ভোটার লিস্টে নামও তোলেনি। ভালো কথা, কিন্তু এটা দিয়ে প্রমাণ তো হয় না যে তার মা বাবার নাম নেই। ও, মানে আমি দাদু ঠাকুমা, দাদু দিদারও তার নামটা আছে, তাহলে দাদু দিদার যদি নাম থেকে থাকে তাহলে অবশ্যই পরবর্তী এবছর তার মায়ের লিঙ্ক হবে। আচ্ছা, হবে না? হবে না? একদম একদম, তার মায়ের লিঙ্ক হবে। তার মায়ের যে নামে লিঙ্ক হবে নিশ্চয়ই সেই ডকুমেন্টস এই এক্স বৌমাটির কাছে পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া তো উচিত। যাবে না? যাবে না? একদম। তাহলে মায়ের লিঙ্ক হবে, ম্যাচ হবে, ম্যাচিং ওই বিএলও করে দিয়েছেন অটোমেটিক, যেহেতু এই কাজটা আমাদের আগে হয়েছে। তাহলে আজকে যদি এই বৌমাটি তার মায়ের লিঙ্ক দেয়, ম্যাচ হবে না? হবে না? সিস্টেম হওয়ার কথা না, কথা না। গুড, মানে খুব ক্লিয়ার হলো। আচ্ছা, আর একটা কমপ্লিকেশন তোর সামনে দিচ্ছি, সেটা হচ্ছে যে সাপোজ 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না কোন এক ব্যক্তির, সে ভাড়া থাকতো অন্য একটা জায়গাতে, ধর এক্স নামে একটা জায়গাতে সে ভাড়া ছিল। 2002 সালে তার বয়স 20 ছিল, কিন্তু কোনো কারণে সে ভোটার লিস্টে নাম তোলেনি কোনো কারণে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 2001 সালে তার বাবা সবাই মারা গেছেন, এক সন্তান ছিল, বাবা মারা গেছে, 2004 বা 2005 তার ভোটার লিস্টের নাম উঠেছে, ঠিক আছে, তারপর থেকে সব ডকুমেন্টস সব ঠিক আছে, ওকে আছে, বাট তার আগের কোনো ডকুমেন্টস নেই, তার সেক্ষেত্রে কি সিনারিও দাঁড়াবে? তার নাই, মানে যে ব্যক্তিটা ভাড়া ছিল, বাবা মা মারা গেছে, আমি বলে দিই, বাবা মা মারা গেছে, আর যে ছেলেটির বয়স 20 বছর ওই সময়, বা 16-17 যাই থাকে, এনিথিং, হ্যাঁ, তার ভোটার লিস্টে নাম তোলার মতো বয়স হয়েছে, বা 16-17 বছর, সে তো উইদাউট এনি ডকুমেন্টস সে তো ছিল না। সে নিশ্চয়ই কোনো স্কুলে পড়াশোনা করেছে, ডকুমেন্টস নেই না, কঠিন করছি, সিনারিটাকে কঠিন করছি, পড়েছে, তার ডকুমেন্টস অবশ্যই পাওয়া যাবে। আমি বারবার যদি নাই পাওয়া যায় বলে দিই, এই ক্ষেত্রে একদম ভয় পাওয়ার কিছু নাই, জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন। দেখা গেল মধ্যে কথা তার কোনো ডকুমেন্টস নাই, এটাই বোঝাতে, এইটাই বলতে যাচ্ছি, কারণ তার সে কিচ্ছু দিতে পারছে না। এইটাই বেশি মানুষের প্যানিক হয়ে আছে যে আমার কাছে, আমার 2003-4 সালে বা 5 সালে আমি ভোটার লিস্টে নাম তুলেছিলাম, দেখুন দাদা আমার এইটুকুই আছে, আর কিচ্ছুই নাই। একদম, সে কান্নাকাটি করতে করতে এসে বলছে আমার আর কিচ্ছু নেই। তিনি ভয় পাবেন কেন?
তার তো 2003-4 নাম আছে, 2002 সালে অনুযায়ী ম্যাপিং হচ্ছে, 2002 সাল অনুযায়ী ম্যাপিং হচ্ছে, ভালো করে বোঝাতে চাইছি এটা। 2002 সাল অনুযায়ী ম্যাপিং হচ্ছে মানে এই নয় যে 2004-5 যারা নতুন ভোটার হয়েছে বা তার বাবা মা যদি তার কোনো ডকুমেন্টস না দেখাতে পারে তাহলে তাকে তাড়িয়ে দেওয়া হবে, এটা কোনো প্রসঙ্গই নয়। সে হিয়ারিং যাবে, দ্বিতীয় পর্যায়ে তিনি হিয়ারিং যাবেন। হিয়ারিং যাওয়ার পরে তার যদি নাম না ওঠে ড্রাফট রোল বেরোবে, ড্রাফট রোলের পরেও যদি তার নাম না ওঠে সেই জন্য সে আর কী পদ্ধতিতে তিনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এগুলো পর বলে দেওয়া হবে। ওকে, তাহলে তারা এখন প্যানিক করে কোনো লাভ নেই। এটা ফার্স্ট টাইম, এখন যেটা চলছে এটা ফার্স্ট প্রাথমিক পর্যায়ে, এরপরে হিয়ারিং হচ্ছে সেকেন্ড পর্যায়ে, এরপরে ড্রাফট রোল বেরোবে সেটা থার্ড পর্যায়ে, তারপরও 1 মাস সময় পাবেন। কারোর নাম ডবল উঠলে তাকে বাতিল করা, নতুন করে আবার নামের জন্য অ্যাপ্লিকেশন করা, আমারটা কেন ওঠেনি তার রেকটিফাই করা, এগুলোর জন্য তাকে বারবার বিএলও গিয়ে বোঝাবেন এবং তার পর নির্দেশ চলে আসবে। আচ্ছা, এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। ওভারঅল বিষয়ে আমি যেটা জানতে চাইছি বা সারা অডিয়েন্স, সারা বাংলা যেটা জানতে চাইছে যে আমার কাছে যদি কোনো ডকুমেন্টস না থাকে সেই ক্ষেত্রে আমার কি করণীয়, ওভারঅল বিষয় হচ্ছে এইটা। সেই ক্ষেত্রে প্রত্যেক তিনি যদি জেনুইন হন তার তো ভয় পাওয়ার কোনো কথা। জেনুইন বিষয়টা কি, আমার মধ্যে কথা যেটা বারবার উঠে আসছে যে তিনি অন্য দেশ থেকে এখানে এসেছেন কি না, অন্য জায়গার লোক কি না, এইটা তার বংশধররা ভারতবর্ষের যে কোনো জায়গায় যদি কেউ না কেউ থেকে থাকে, বাবা মা নেই মানে যে তার দাদু ঠাকুমা কোনোদিন ছিলেন না, এটা তো পরপর হিয়ারিংয়ে সেগুলো প্রমাণ দিতে হবে, ওনাকে এইভাবে প্রশ্ন করা হবে, হয়তো প্রমাণ করা হবে। একটা কন্ট্রোভার্সি প্রশ্ন করছি, আমি জানি না তুই এটার প্রশ্নের উত্তরটা দিতে স্বাবলম্বী থাকবি কিনা। আমরা বাংলাদেশে লাগোয়া থাকি, অনেক মানুষ আছে যারা বাংলাদেশ থেকে ভারতে আসে, ঠিক আছে, 2002 পর অনেকে এসছে, তাদের কাছে প্রপার কোনো ডকুমেন্টস নেই। সেই ক্ষেত্রে তো আমি এই বিষয়ে এখন এই মুহূর্তে বলাটা কঠিন। যেটা হচ্ছে তাদেরকে আমার মনে হয় বলছি, আমার ব্যক্তিগত মতামত এখানে হচ্ছে তাদের অপেক্ষা করা উচিত। ওকে, মানে ভয় প্যানিক না করে অপেক্ষা করা উচিত। স্টেজ বাই স্টেজ নতুন রিভিশন বেরোচ্ছে, আমাদেরকেও নতুন গাইডলাইন প্রোভাইড করা হচ্ছে, তা আমরা সেইভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। মানে ওভারঅল এসআইআর এর মূল বক্তব্য যেটা বুঝতে পারছি যে 2002 সালে যদি কারো ভোটার লিস্টে নাম থাকে, সে যে কোনো জায়গায় ভাড়া থাকতে পারে, যে কোনো জায়গায় ভারতবর্ষের যে কোনো প্রান্তে সেই সময় যেখানে তার সে এসআইআর হয়েছে তার লিস্টটা যদি আনতে পারে তবে সে তার ক্ষেত্রে শুধু লিঙ্ক আপ করতে, ম্যাপিং করতে সুবিধা হবে, তার ক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। যার কোনো ডকুমেন্টস নেই সেও অ্যাপ্লিকেবল, মানে সে অ্যাপ্লাই করবে, তারপরে প্রসেস বাই প্রসেস তাকে গাইড করা হবে। আমি আর একটুখানি এই জায়গাটা একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। আমার খুব পরিচিত একজন ব্যক্তি যে আমাকে জিজ্ঞেস করলো, দাদা আমি একটা প্রশ্ন করবো, আমলা বললো আমার কোনো ডকুমেন্টস নেই। আলাম কি নেই? সে প্রথমে বলছে আমার কিছুই নেই। বয়স কত? বয়স তার মোটামুটি প্রায় 37-38 বছর। আচ্ছা। তো আমি বললাম তোমার কিছু নেই? বললো না। আলাম তুমি বাবা মা কোথায়? বলে আমি মাসির কাছে থাকি। ওকে, হ্যাঁ, খুব ভালো ব্যাপার। মাসি কোথায়? বলে মাসি আমার থাকে আমার সে শ্রীখণ্ডর দিকে। বেশ, তা তোমার বাপের বাড়ি কোথায় ছিল? বলে আমরা তো এইখানকার বাসিন্দা নয়, আমরা অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডের বাসিন্দা। আচ্ছা। বললাম বেশ ভালো কথা, ঝাড়খণ্ডের বাসিন্দা। তা তোমার বাবা মা? বললো বাবা এবং মা। বাবা মারা গেছে 2001-এ আর মা তারও আগে। আচ্ছা। তো আমি 2001 পর্যন্ত ওখানে ছিলাম, তখন আমি ভোটার হইনি। বাবা মারা যাওয়ার পর আমি মাসির কাছে চলে আসি। আলাম তাহলে তোমাদের ভাই বোন? বললো আমি আর আমার ছোট ভাই। আচ্ছা। আলাম বাবারা কয় ভাই ছিল? ও বললো বাবারা, আমার দাদু 2 ভাই, তার আমার বাবা একা, আমাদের আর কেউ নাই, ব্যাকে আর কেউ নেই। আমি বললাম তাহলে তোমার যে দাদু তারা 2 ভাই, তাহলে 2 ভাইয়ের 1 ভাই হচ্ছে তোমার বাবা, আর একজন তোমার বাবা যেহেতু সিঙ্গেল, আর কেউ তোমাদের আর 2 ভাই, আর একজন? বললো আর একজন কোথায় আছে আমি কিচ্ছু জানি না। আর তোমাদের সঙ্গে? বললো আমি খুব ছোট ছিলাম, তারা কোথায় গেছে কিভাবে গেছে এটা আমি কিছুই জানি না। বললাম তুমি একটা কাজ করো, তোমাদের আদি বাড়ি যেখানে তুমি সেখানে যাও। তোমার বাবার বয়স কত যখন মারা গেছে? বললো বাবার বেশি বয়স ছিল না, হঠাৎই মারা গেছে, মাও হঠাৎ বাবাও হঠাৎ। বললাম তোমার ওই যে দাদুদের এজের কেউ কি বেঁচে আছে? বললো হ্যাঁ, পাড়ায় 2-4 জন আছে।
মানে তুমি তোমার পাড়ায় যাও, গিয়ে সেখানে তুমি ভেরিফিকেশন করো যে আমার বংশধরেরা আর কে কোথায় আছে কেউ জানে কি না। যদি জেনে থাকো তাদের লিঙ্ক আপগুলো তুমি খুঁজে তোমার সেই নথিগুলোকে তুমি এক জায়গায় করো, করার পরে তোমাকে অবশ্যই হিয়ারিংয়ে যেতে হবে। হিয়ারিংয়ের এই যে ডকুমেন্টসগুলো আছে, যদি এই ডকুমেন্টসের কোনো কিছু জোগাড় করতে পারো তাহলে এত কিছু তোমার দরকার নেই, আর যদি কোনো কিছু জোগাড় করতে না পারো তখন হয়তো ওইগুলো কাজে আসবে, আচ্ছা যেহেতু ওই জায়গাটায় আমি নেই। আচ্ছা আচ্ছা, মাসির বাড়ি ডকুমেন্টস দিয়ে কিছু হবে না না? এখন সেটা তো মানে এখনো সেই সার্কুলার বেরোয়নি। আমি জানি না, আচ্ছা কারণ ওইখানে তারা ওই 13টার বাইরে কি দেখবে সেটা কিন্তু আমরা জানি না, বা 13টাই নিয়ে কালচার করবে কিনা। আচ্ছা, তো আমি তাকে এইভাবে গাইডেন্স করেছি, কি করব, তার কিছুই আমি নেই। এই জায়গাগুলো বলতে চাই, হ্যাঁ, আর হ্যাঁ, কিচ্ছু নেই, সে কি করবে? কিন্তু তাকে আমি বলেছি তুমি ভয় করো না, তোমার কিছু না কিছু আশা করি পাওয়া যাবেই যাবে, আচ্ছা এবং সে সেই আশাই আছে। আশা করি রিপোর্টটা দিয়েও দেবে। আমি 2 দিন আগেই যখন তাকে বললাম। আচ্ছা, আর একটা সিনারিও হতে পারে, মানুষের অনেক সিনারিও হতে পারে, পুরো পডকাস্টে তো সবটা কভার করা সম্ভব না, বাট না না না, সহজ সহজ বিষয়গুলোকে কাছে আনছি যাতে মানুষ বুঝতে সুবিধা হয়। বর্তমানে ডিভোর্স প্রচুর হয়েছে, বর্তমানে কি ডিভোর্স তো কন্টিনিউ হয়েই কম বেশি চলেই। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে এই এসআইআর ক্ষেত্রে একটা কমপ্লিকেশন আসতে পারে। যে মানুষটির দেখা গেল মহিলা বা পুরুষ যাই হোক ডিভোর্স হয়ে গেছে, বেসিক্যালি মেয়েদের ক্ষেত্রে সমস্যাটা বেশি, যে যেখানে ছিল সেখানে ডিভোর্স হয়েছিল। আমি বাস্তব অভিজ্ঞতার কথা বলি বিষয়টা, একদম একদম বল। প্রশ্নটাই আমি বলি। একদম একদম। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম, আমি আজকে ফর্ম বিলি করতে গিয়ে আমি 2টো বাড়ি পেয়েছি, তারা তাদের বৌমায়ের কাগজ নিতে চাইছেন না, কারণ তার সঙ্গে বৌমার কি হয়েছে না ডিভোর্সের মামলা চলছে। আচ্ছা আর একটা বাড়িতে গেছি যার বাড়িতে তার ডিভোর্স হয়ে মেয়েটি এই বাড়িতে আছে। আচ্ছা সে আমাকে প্রশ্ন করলো যে আমি আমার ফর্মটি কিভাবে পেতে পারি, বা আমার ভোটার লিস্টের নামটা কিভাবে থাকবে। একই রকমভাবে ওই বাড়ির লোকটি যেই বাড়িতে বৌমা ডিভোর্স চাইছে এবং বাপের বাড়ি চলে গেছে, সেই বাড়ির কর্তারা যেটা বলছেন যে তোমরা নামটা কেটে দাও। আচ্ছা, হ্যাঁ, বিষয়টা কিন্তু খুব কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড। ওই বাড়ির লোক বলছে নাম কেটে দাও, আর এই বাড়ির মেয়েটি বলছে, অন্য বাড়ির মেয়েটি বলছে আমার নামটা কি করে রাখা যায়। তো বিষয়টা ওই যে মেয়েটির নামটা কাটতে বলেছে, সেও হয়তো ও নিজের মায়ের বাড়িতেই থাকুক আর যেখানেই থাকুক, সেও হয়তো ভাবছে আমার শ্বশুর বাড়িতে তো নামটা যাবে, কি করে রাখা যায়। এই জন্য এদের দুজনার কারোর ঘাবড়ানোর কিচ্ছু অসুবিধা নেই। তারা কি করবে? তারা করবে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই নেট, এনইটি নেট, আজকে থেকে এটা চালু হয়েছে। আচ্ছা, এখনও সার্ভার কতটা কাজ করছে জানি না, তবে আমাদের কাছে নির্দেশ আজকে থেকে এই অ্যাপসে যাবে, এসিআই নেট, ইসিআই নেট, এখানে অ্যাপসটা ডাউনলোড করবে, যা যা রিকমেন্ড চাইবে সেগুলো দেবে, ফর্ম অটোমেটিক তার ফোনে আপলোড হবে, সেখান থেকে সে ফিল আপ করবে, সাবমিট করবে, আর কমপ্লিট হয়ে সে একদম তার নামটা উঠে যাবে। মানে খুব সে বাড়িতে বসে সব করবে, বাড়িতে বসেই করতে পারবে, এই জন্য কোনো ভয়ের কিছু নেই। এবার এটা করার পরে যদি সে মনে করে ট্রান্সফার করে নিজের জায়গায় নিয়ে যাবে, সেও ওইখানে নিজের থেকে নিজে করতে পারবে, অথবা এনি কম্পিউটার বা সাইবার ক্যাফে গিয়ে সে করে নিতে পারে, অথবা তার লোকাল বিএলওকে দিয়েও করিয়ে নিতে পারে। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমাদের মাধ্যমেও করে নিতে পারে। মানে ওভারঅল সেটা অনলাইনে হয়ে যাবে। হ্যাঁ, এই অনলাইনে প্রসঙ্গে একটা ভালো কথা মনে হলো, সেম জিনিস এসআইআর এর সেম ফর্ম অনলাইনে পাওয়া যাচ্ছে। এবার আমি ধর তোর কাছে করালাম না, বেশ, বা আমি বাইরে আছি, আমি যদি অনলাইনে করি তার প্রসেস কি আসবে? ওই যে বললাম ইসিআই নেট, মানে ওই সেম লিঙ্ক। সেম লিঙ্ক। আচ্ছা, ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করবে, সেখানে তার নিজের ডিটেলস দেবে, বিশেষ করে তাকে অবশ্যই এপিক নাম্বারটা ওখানে দিতে হবে, এবং দিলে তার যা যা তথ্য ওখানে চাইবে পরপর দেবে, স্ক্যান করবে, তার ফর্মটাও ওখানে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, ফিল আপ করবে, জমা করবে, হয়ে যাবে। মানে সেখানে তোর কোনো কাজ নেই? না। আচ্ছা, সেখানে ডাইরেক্ট সেখানে না, ভেরিফিকেশনটা আমার মাধ্যমে হয়তো হবে। এখনো যেহেতু আজকে অ্যাপসটা চালু হচ্ছে, সম্ভবত ভেরিফিকেশনটা, কারণ আমাদের অন্যান্য ভেরিফিকেশনগুলো যেমন আমার অ্যাপসে চলে আসে, একবার দেখা যে হ্যাঁ এই মানুষটা এখানে থাকে কিনা, বা যে অনলাইনে করেছে সেটা তার অস্তিত্ব আছে। হ্যাঁ হ্যাঁ, সে তো বাইরে বসে করেছে। যেমন একদম প্রসঙ্গক্রমেই বলি, আমার জামাইবাবু এখন নিউজিল্যান্ডে আছেন, সেক্ষেত্রে তিনি কি করবেন? যদি সরজমিনে কেউ না আসতে পারেন, তার ফ্যামিলি মেম্বারের, অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার যার ভোটার লিস্ট নাম আছে, সে তো এখানে সামনাসামনি পরেরটা করে দিতে পারছেন, অন্যজনটা করে দিতে পারছেন, ফোন তো এখন ডকুমেন্টস করে পাঠালেই হয়ে যায়। যদি তিনি নাও করতে পারেন, তিনি নিজে থেকেও এই অ্যাপসের মাধ্যমে তিনি করতে পারেন, ওখানে বসে করেই করতে পারেন। হ্যাঁ, ওকে। এবার আমরা আসি আর একটা মেইন টপিকে, সেটা হচ্ছে ফর্ম। অনেক মানুষ যারা ফর্মটা ঠিক সম্ভবত বুঝতেই পারেনি,
হুম বা পারছে না, কারণ 3 জায়গায় ফর্ম ফিল আপ করার একটা অপশন থাকছে। হুম প্রথম প্রশ্ন তোকে সেটা হচ্ছে, তুই যাদের ফর্ম দিচ্ছিস হুম সেটা কি তোর রেসপন্সিবিলিটি পুরো ফর্মটা ফিল আপ করা, নাকি যিনি আছেন সেই ফর্মটা ফিল আপ করবে? বলে দিই, আমার রেসপন্সিবিলিটি হচ্ছে আমি অবশ্যই তাকে ফর্ম ফিল আপের জন্য উদ্বুদ্ধ করবে এবং তাকে গাইড করব। ওকে। আমার এবং আমার মতো যারা বিএলও আছেন, যাদের 1200-1400 ভোটার বা 1000 ভোটার, তারা যদি 1000 জনের ফর্মকে ফিল আপ করতে হয়, তাহলে এই যে দীর্ঘ 1 মাস সময়, এই 1 মাস সময়ের মধ্যে ফর্ম দেওয়া, তুলে নেওয়া, তারপরে সেটাকে ভেরিফাই করা এবং পরপর কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া ইম্পসিবল, সেটা সম্ভব নয়। আচ্ছা। সেই জন্য আমরা চাইছি যে তাদের নিজেরা করবে, আমরা হেল্প করব। ওকে ওকে, বেশ। তোরা ফর্মের সাথে কি কি ডকুমেন্টস নিচ্ছিস? যাদের লিস্টে নাম আছে 2002-এ, সেই ক্ষেত্রে তাদের কি কি ডকুমেন্টস দিতে হচ্ছে, যাদের নেই তাদের কি দিতে হচ্ছে? আমরা কোনো ডকুমেন্টসই সঙ্গে নিচ্ছি না। তোরা কোনো ডকুমেন্টস দিবি না? শুধুমাত্র পাসপোর্ট সাইজের কালার ছবি একটা করে ফর্মে লাগাবে, দুটো ফর্মে দুটো লাগাবে। একটা আমি তাকে জমা মানে নিয়েছি তার প্রমাণ হিসেবে তাকে সই করে দিয়ে আসবো, আর একটা আমি অফিসে ফেরত পাঠাবো। আর কোনো ডকুমেন্টস আমি নেব না। কিন্তু দেখবো না এটা নয়, আমি এপিক নাম্বারটা দেখবো, কারণ আমি যখন কিউআর স্ক্যান করব সেক্ষেত্রে এপিকের সঙ্গে সেটা মিলিয়ে নেব যে সেই ব্যক্তি এই ব্যক্তি কিনা। কারণ এর আগেও যেটা হয়েছে যে একই ব্যক্তি ক্লোন করে তার এপিকটাকে ডুপ্লিকেট করেছে, যে নামে ফর্মে যে ছবিটি আছে এই ব্যক্তির সেই ছবিটি নয়, অন্য ব্যক্তি, একই নামে দুটো ব্যক্তি, যেটা এর আগে ধরা খেয়েছে, এরকম একটা সমস্যা শুনেছি। সেই জন্য আমরা ওটা কিন্তু ভেরিফাই করেই নিচ্ছি। আমার পার্টি এরকম কোনো সমস্যা হয়নি। আচ্ছা, মানে তোরা শুধুমাত্র চেক করবি? কি চেক করবি? মানে যে ডকুমেন্টস যাদের লিস্টে নাম আছে তাদের ক্ষেত্রে কি চেক করবি, যাদের নেই তাদের ক্ষেত্রে কি চেক করবি? আমরা চেক অ্যান্ড ভেরিফাইডের জায়গাটা এখনও যাইনি। চেক অ্যান্ড ভেরিফাইডের ক্ষেত্রে আমাদের তেমন কিছু দেখার নেই। উনি যে তথ্যটা ওখানে সাবমিট করেছেন বা লিখেছেন, সেই তথ্য মানে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার আর আমাদের ওই বিধানসভা ক্ষেত্রের নাম্বার, এই নাম্বার কটা যখনই মারবো তার মায়ের নাম, বাবার নাম, যেখানে যেটা ম্যাচ করিয়েছি সেটা কিন্তু অটোমেটিক অ্যাপসে চলে আসবে। আমরা দেখলাম যে হ্যাঁ ম্যাচ করে গেছে, আমরা ওকে টিপলাম, হয়ে গেল। যদি না ম্যাচ হয় তাহলে না ম্যাচ হলে আমরা আলাদা ফাইল করব, তাদেরকে আমরা অফিসে পাঠাবো, তারা হিয়ারিংয়ে যাবে। এর থেকে কমপ্লিকেশন না, কিচ্ছু নেই। আমি তার বাড়িতে না তার দলিল দেখতে যাব, না তার অ্যাডমিট দেখতে যাব, না তার মার্কশিট দেখতে যাবো, তার আধার ভোটার কিচ্ছু দেখবো না। শুধু এপিক কার্ডটা চাইছে এই কারণেই যে যেহেতু ফর্মটা প্রি প্রিন্টেড, এপিক নাম্বার দিয়ে তার নাম দিয়ে প্রিন্টেড, সেই জন্য সেই ব্যক্তি এই ব্যক্তি কি না। আর যদি আমার খুব পরিচিত হয় তাহলে দেখার প্রয়োজন নেই। ওকে। আচ্ছা, আর একটা বেশ 2-4 দিন ধরে খবর দেখছি যে বিএলওরা কোনো একটা নদীর পাড়ে বা কোনো একটা জায়গায় গিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে না। তোদের তো কাজ হচ্ছে ডোর টু ডোর ভিজিট করা। অবশ্যই। কিন্তু না গিয়ে কোনো চায়ের দোকানে বসে বা কোনো গঙ্গার পাড়ে বসে সবাইকে ডেকে এনে তারপরে মানে ফর্ম বিলি করছেন বা দিচ্ছেন। এটা তো নিয়মের মধ্যে পড়ে না। না। তবে কেন হচ্ছে এই ব্যাপারগুলো? বলে দিই, নিয়মের মধ্যে যেমন এটা পড়ে না, তারপরেও বাস্তব সমস্যাগুলো কিছু কিছু সময় থেকেই যায়। আমি অবশ্যই কাউকে মিসগাইড করছি না বা এটা আমি বলতে চাইছি না। সেটা হচ্ছে যেমন আমি আমার ব্যক্তিগত বিষয়ে আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি। সেটা হচ্ছে আমি যখন গেলাম একটা বাড়িতে, তার বাড়িতে মানে বসার জায়গারও একটু সংকুলন কম আছে। সে বললো দাদা ঘরে আসো। অবশ্যই আমি তার ঘরে গেলাম, খুব পরিচিত বলেই গেলাম। তো আমি যখন তার ফটোটা বা এইটা মানে স্ক্যানারটা করতে গেলাম, তখন আমার টাওয়ারটা উড়ে গেল, আমি পেলাম না ওখানে। ফোনের নেটওয়ার্ক ইস্যুতে আমি কিন্তু করতে পারলাম না। তখন আমি তাকে কী করলাম, যে তুমি একটা কাজ করো, বাইরেই করি, তো বাইরে তো একটু অসুবিধা আছে, তুমি এই বাড়িতে আসো। পাশের বাড়িতে আমি ডেকে নিয়ে গিয়ে তাকে কিন্তু ফর্মটা আমি দিলাম। তো এই ক্ষেত্রে যদি কোনো বিএলওর এইরকম কোনো প্রবলেম থেকে থাকে, সে যদি মনে করে যে একটা ভালো জায়গা বা ওখানে 4-5টা বাড়ি আছে, আমি এক জায়গায় দাঁড়িয়ে করি, আমার তো মনে হয় পাবলিকের নিয়ে কোনো প্যানিক করা বা উচিত নয়, বা এটা তাকে হেল্প করার জন্যই, তার সুবিধার্থেই সেটা করছে, এটা মেনে নেওয়া উচিত। এবার আমি শুধু ধরুন আমার বাড়ির কাছে বসে থাকবো আর সবাই এখানে আসবে, ভিড় করবে, লাইন দিয়ে দাঁড়াবে, এটাও ঠিক নয়। আমাদের বাড়ি টু বাড়ি, হাউস টু হাউস সার্ভে করতে বলা হয়েছে। আচ্ছা, মানে ওভারঅল পুরো বক্তব্য দিয়ে আমাদের মানে আজকের পুরো পডকাস্ট বা আজকে পুরো তোর সাথে আলোচনায় দুটো জিনিস ক্লিয়ার। একটা হচ্ছে কারণ নাম না থাকলে সেটা নিয়েও চিন্তা করা বা প্যানিক করার কারণ নেই না, আর নাম না থাকলে তো কোনো ইস্যুই নেই না। ঠিক আছে, বাকি আশা করি পুরো পডকাস্টটা এখন পর্যন্ত যারা দেখেছে তাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার। কিন্তু এখানে কয়েকটা প্রশ্ন আমার ব্যক্তিগতভাবে তোর কাছে করা, সেটা হচ্ছে বিএলওর সাথে অনেক লোকজন যাচ্ছে দেখছি। বিএলও যখন গ্রামে যাচ্ছে, সে গ্রামের মানুষ হোক বা কোনো রাজনীতি উৎসব মানুষ হোক বা কোনো রাজনীতি দলের বা কয়েকটা রাজনীতি দলের সদস্য যাচ্ছে, এটা কেন? এখানে নির্বাচন কমিশন একটা সিস্টেম বা প্রভিডেন্স আমাদের কাছে দিয়েছে। সেটা হচ্ছে
যে কোনো পার্টি বা রাজনৈতিক দল তাদের বিএলএ, তাদের নাম হচ্ছে বুথ লেভেল এজেন্ট। আচ্ছা একটা ভোটার সময় তারা থাকেন, এখন এটা বিএলএ 2 বলা হয়েছে। আচ্ছা এনাদের নিয়োগ করা হয়েছে রাজনৈতিক দলের তরফ থেকে। আচ্ছা কি স্বার্থ? আমরা ঠিকঠাকভাবে মানুষকে বোঝাচ্ছি কিনা, প্রত্যেক দিন কতটা পরিমাণে আমরা কাজ করছি, বা আমরা বিএলওরা কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট হয়ে কোনো রাজনৈতিক প্রচার করছি কিনা, বা মানুষকে ভয় দেখাচ্ছি কিনা, এই সমস্ত জিনিসগুলো দেখে নেওয়া। এটা হচ্ছে নেগেটিভ। আর পজিটিভ হচ্ছে যে আমাদেরকে হেল্প করার জন্য। আচ্ছা অর্থাৎ যার যার নামের প্রত্যেকটা পার্টির এগেনস্টে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নির্দিষ্ট বিএলএ নিয়োগ করেছেন। আমি আমার পার্টে যদি 3টে পার্টির বিএলএ পেয়ে থাকি, তাহলে আমার সঙ্গে তিনজন বিএলএ আমার সঙ্গে যেতে পারেন। আমি তাদের কথায় চলবো না, তারা আমার জিনিসটাকে দেখতে পারে এবং উপলব্ধি করতে পারেন। আমি অবশ্যই তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু কাজ করব না, আমি আমার গভর্নমেন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করব। তিনি আমাকে সহযোগিতা করবেন বা দেখভাল করবেন বা দেখে নেবেন, যেহেতু সে এই অঞ্চলের মানুষ, অবশ্যই ভালো করে চেনে। হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা, যেমন তুই আমাদের এরিয়ার মধ্যেই বড় বড় হয়েছিস, সবাইকে চিনিস, জানিস, তুই এখানকারই বিএলও হয়েছিস। কিন্তু এরকম কি হয়েছে যে এক জায়গায় ধর তোকে অন্য জায়গায় ডিউটি দিচ্ছে বা এরকম কোনো অনেক হয়েছে? তাদের ক্ষেত্রে সমস্যা বেশি ক্রিয়েট হচ্ছে। অবশ্যই সমস্যা, এটা সমস্যা তো বটেই। যদি এলাকার বিএলও পাওয়া না যায়, তখন সে তার সার্ভিস এরিয়া সেখানে দিতে পারে বা অন্য জায়গায় দিতে পারে। এবার সেক্ষেত্রে অবশ্যই তার কাছে একটা প্রবলেম অ্যারাইজ হবে, সে লোকগুলোকে ঠিকমতো চেনে না। এখন সেক্ষেত্রে আমাদের একটা পজিটিভ দিক হচ্ছে, যদি ওই পার্টির পুরনো যিনি বিএলও ছিলেন তার কাছে আমাদের একটা বিএলও রেজিস্টার্ড আছে দীর্ঘদিনের, সেই রেজিস্টারটা তিনি যদি হাতে পান, তাহলে কাজটা মোটামুটি তার 70% সলভ হয়ে গেল। মানে ফ্যামিলিগুলো এক জায়গায় করা আছে নাম অনুযায়ী। আর অ্যাপসে যদি সেই নামটা দেওয়া হয়, তাহলে অটোমেটিক সেই নামটা চলে আসছে ওই ফ্যামিলির নামের সঙ্গে। এটা একটা সুবিধা হচ্ছে। আর তার জন্যই বিএলএ, তিনি গাইড করবেন যে দেখুন এই বাড়িতে কিন্তু আরও 2টো ভোটার আছে, মাস্টারমশাই এই বাড়িতে কিন্তু আরও 2টো ভোটার আছে, বা ম্যাডাম আরও 2টো ভোটার আছে, এই ভোটার 2টো কিন্তু পাননি। তখন উনি বলবেন যে কি নাম দেখি, তুমি এপিকটা বার করো, আমি দেখি। এপিকটা দিলে মারলে তার নামের ফর্মের কত নম্বর, সিরিয়াল কত নম্বরে আছে সেটা বেরিয়ে যাবে এবং সেটা উনি দিয়ে দেবেন। মানে সবটাই ইজি করার জন্য যতটা করা যায় নির্বাচন কমিশন তাই করে দিয়ে। আচ্ছা, এবার ফর্মের 3টে পার্ট রয়েছে। প্রথম পার্টে রয়েছে যিনি ভোটার বা যিনি নির্বাচক, তার বিষয়, তার ডিটেলস। ওকে। তারপরে একটা সাইডে আছে যেখানে তার গার্জিয়ান, বেসিক্যালি কোন লিঙ্ক থ্রু আছে, মানে ডান দিক এবং বাদিক। হ্যাঁ, বাদিকে আছে, মানে আমি যদি ফর্মটাকে এইভাবে দেখি, বাদিকে আছে আমার গার্জিয়ান, মানে আমার মা বাবার ডিটেলস দেওয়া, আর ডান দিকে আছে আর একটা কলাম, সেখানে কি থাকছে, মানে ওভারঅল তুই যদি ফর্মটাকে আবার ডিসক্রাইব করে দিস। আচ্ছা, ফর্মটা তাহলে কি আমি আমার তো দেখেন একবার আমার ফর্মটা কি দেখাতে পারি? একদম। তাহলে আমার ফর্মটা আমি এই পাশেই আছে। তোর ইস্যু না থাকলে আমাদের ইস্যু নেই, আমাদের দর্শকদের ইস্যু নেই। ফর্মটা যেটা প্রথম রয়েছে সেটা হচ্ছে, প্রথম যে অংশটা রয়েছে সেখানে হচ্ছে ডেট অফ বার্থ। এবার ডেট অফ বার্থের ক্ষেত্রে বলে দিই, অনেকের এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। প্রথমেই যেটা বললাম যে সংশোধনের ক্ষেত্রে ডেট অফ বার্থ, যদি তার বর্তমান যে ভোটার কার্ডটা তার কাছে রয়েছে তাতে যদি ডেট অফ বার্থ থাকে অবশ্যই বসাবে। যদি পুরনো ভোটার কার্ড যাদের রয়েছে তাদের ডেট অফ বার্থ যেহেতু নেই, তাহলে সেক্ষেত্রে সে ডেট অফ বার্থটা যদি বসায়, তাহলে তার সাপোর্টিং ডকুমেন্টস তার কাছে রাখবে। আচ্ছা, নির্দিষ্ট ডেট, মাস, বয়স যদি বসায়, সাপোর্টিং ডকুমেন্টস রাখবে, বিএলও সেটা দেখবে। আচ্ছা, যদি না হয় তাহলে আগে যেমন ছিল তেমন রাখবে, মানে শুধু সালটা বসিয়ে দেবে, বিষয়টা। হ্যাঁ, ওকে। আধার নাম্বার হচ্ছে ঐচ্ছিক বিষয়। যদি আগে কোনো বাদ্রির ভুল থাকলে এখন রেকটিফাই করে নেবে, যেটা ঠিক সেটা সাপোর্টিং ডকুমেন্টসটা সে রাখবে। আর যদি সেটা মনে না থাকে, শুধু সালটা বসিয়ে দেবে, বিষয়। ওকে। এবার আধার নাম্বারটা ঐচ্ছিক, তিনি আধার নাম্বার দিতেও পারেন, নাও দিতে পারেন। যেমন আমরা এর আগে আধার নম্বর দিয়ে ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করেছিলাম, হয়তো এবার দিলে লিঙ্ক হয়ে থাকবে, প্রয়োজন বোধ করলে দেবে, না দেবে না। বেশ, মোবাইল নম্বর অবশ্যই এটা দেবে। সেক্ষেত্রে বলে দিই, একটা বাড়ির 5 জন ভোটারের ক্ষেত্রে একটা রানিং নাম্বারও দিতে পারে, 5টা রানিং নাম্বারও দিতে পারে, যে নাম্বারগুলো মানে চলছে। ঠিক। পিতা বা অভিভাবকের নাম, এখানে পিতা ছেলেদের ক্ষেত্রে পিতার নামটাই লিখবে, আর বৌমাদের ক্ষেত্রে বা বউদের ক্ষেত্রে তার স্বামীর নামটা লিখবে এবং স্বামী উল্লেখ করবে। ওভারঅল যদি কারো পিতা না থাকে, আর যদি সে মায়ের নাম লিখবে, মায়ের নাম যদি না থাকে, অভিভাবক যে ছিলেন বা আছেন তার নামটা লিখবে।
তার সম্পর্কটা লিখবেন। যদি মৃত হয় লেট বা গত যেটা সিম বলা, হ্যাঁ। মায়ের নাম, অবশ্যই মা ছিলেন, মায়ের নামটা লিখবেন। মায়ের এপিক নম্বর যদি থাকে লিখবে, নচেত লিখতে হবে না। আচ্ছা। স্বামীর নাম বা স্ত্রীর নাম, এইটা অনেকেই অমিট করে যেতে পারেন। কিন্তু ম্যারিড হলে লিখতে হ্যাঁ, পারেন, লিখবে না লিখবে না। আচ্ছা। এই জায়গাটা নিজের জন্য চলে গেল। ওকে। এবার তারপরে দুটো পাশ রয়েছে, একটা বাম দিক একটা ডান দিক। বাম দিকে দেখুন পরিষ্কার করে লেখা আছে সর্বশেষ এসআইআরে নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের নাম। আচ্ছা। অর্থাৎ যে ব্যক্তির ফর্মটা ফিল আপ হচ্ছে তার নামই যদি 2002 সালে থেকে থাকে তাহলে তিনি বাঁ দিকটা ফিল আপটা করবেন। আচ্ছা, করবেন। করবেন। আচ্ছা। কি লিখবেন? দেখা গেল 2002 সালে আমার নামটা আছে, তাহলে সেক্ষেত্রে আমি এই বাঁ দিকটা ফিল আপ করছি। আমার নাম, এই যে নির্বাচকের নাম আমি নিজে, ওই 2002 সালের যে লিস্ট আছে তাতে যা নাম স্পেলিং আছে আমি তাই লিখব। ওকে। যদি আমার নাম সমীর থাকে বা স্বপন থাকে, সেখানে যদি দন্তের স প দন্ত না থাকে বা দন্তের শয় বয় প দন্ত না থাকে, ওখানে যেটা ছিল আমি সেটাই লিখব। এখানে আমি কোনো কারুকার্য করব না। ঠিক ঠিক। দ্বিতীয়ত হচ্ছে এপিক নাম্বার। তখন অনেকের এপিক নাম্বার ছিল না, সেই জন্য যদি থাকে লেখা হয়েছে। আত্মীয়ের নাম, অর্থাৎ ওইখানেই ওই লিস্টটার সোজাসুজি একটা নাম মেনশন করা আছে। আমার নাম, আমার বাবার নাম দেওয়া থাকবে, অনেকের ক্ষেত্রে মায়ের নাম দেওয়া আছে, অনেকের ক্ষেত্রে ভুলবশত দেখা আমি আজকেও যেটা পেয়েছি যে তার বৌমায়ের নামটা স্বামীর নামে চলে গেছে, মানে শ্বশুরের নাম ঢুকে গেছে। সেক্ষেত্রে সে সেটাই লিখবে। আচ্ছা, ঠিক আছে। সেখানে সে পাল্টাতে যাবে না, এই জায়গাটা কারেকশন করবে না। ওকে। সম্পর্ক, ওইখানে একটা সম্পর্ক লিঙ্ক করা আছে, পিতা স্বামী, এইটাই মোটামুটি ম্যাক্সিমাম আছে, সেটা লিখবে। জেলার নাম আমাদের পূর্ব বর্ধমান, এখন আগে বর্ধমান ছিল, বর্ধমান লিখবে। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম কাটোয়া, আর এইখানে যার যার বিধানসভা সেটা লিখবে। হ্যাঁ হ্যাঁ, বিধানসভা ক্ষেত্রের নম্বর, যে নম্বরে 2002 সালে যে লিস্টে যে নম্বরটা আছে সেটাই বসাবে, কারণ এটা পরপর পরিবর্তনশীল। আর অংশ নম্বর, পার্ট নম্বর, দেখবেন উপরে পার্ট নম্বর বা অংশ নম্বর দুটোই থাকবে, মানে বাংলা এবং ইংরেজিতে, সেটা লিখবে। আর সিরিয়াল নাম্বার। এটা হয়ে গেল যাদের লিঙ্ক করা গেল, অর্থাৎ 2002 সালে নাম আছে। এবার দেখা গেল আমার নাম 2002 সালে নেই, আমার বাবার নামটি আছে, তাহলে এবার আমি ডান পাশের কলমে চলে যাই, বা পাশের কলামে আমি কিছু লিখবো না। ডান পাশের কলামে গিয়ে সেম তথ্যটাই দেব যেটা বাবা মায়ের ছিল। মানে অ্যাজ এ সন্তান হিসাবে আমি যদি নতুন নাম তুলতে যাই, নতুন নাম তো সেক্ষেত্রে নাম, আত্মীয়ের বিবরণ, এখানে লেখা আছে আত্মীয়র বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে। অর্থাৎ আমি যার সঙ্গে আমার নামটাকে জুড়তে চাই, যাকে দিয়ে আমি লিঙ্ক করাতে চাই, তার নামটা, নাম আমার বাবার নাম বা মায়ের নাম, এপিক নাম্বার যদি থাকে লিখবো, আত্মীয়ের নাম। এখন এই ক্ষেত্রে হচ্ছে আত্মীয়র নাম হচ্ছে তিনিই আমার আত্মীয়। আর সম্পর্ক, আমি যার লিঙ্ক দিচ্ছি তিনি আমার কে হন, মা, বাবা, দাদু, ঠাকুমা, কোনটা সেইটা লিঙ্ক করব আমি। এইখানে সম্পর্কটা অবশ্যই জরুরি। জেলা, রাজ্য, বিধানসভা ক্ষেত্র, অংশ নম্বর, পার্ট নম্বর আগের মতন, এইটুক করে দিল। সর্বশেষ একটা কলাম রয়েছে যে সিগনেচার কে করবেন। প্রথমে এটা পরিষ্কার করে দিয়েছি, সিগনেচার বাড়ির যে কোনো কেউ একজনের হয়ে ফর্মটা ফিল আপ করে দিতে পারেন। যিনি করবেন, যার নামে করছেন, তার সম্পর্কটাকে উল্লেখ করবেন। ওকে। এইবার এই ফর্মটা বাংলায় করবে না ইংরেজিতে? দুটোই ভাষাই করবে। যে ইংরেজি জানে না, যিনি ইংরেজি জানে না তিনি অন্য কাউকে দিয়ে করাবেন। যার ইংরেজিতে অসুবিধা হয়, অসুবিধা হলে তিনি ইংরেজিটা এই কারণেই লিখবেন। মেন কথা যে আমার এখানে বাংলায় ফর্ম ছাপা হয়েছে, অনেক জায়গায় ইংলিশে ফর্মটা ছাপা হয়েছে। এবার বানানের স্পেলিং মিস্টেক, আমি রিপনকে ধরেই বলি, আমরা সাধারণত ইন জেনারেল RIPAN রিপন খুঁজি, কিন্তু আমার সামনে যে রিপন বসে আছে তার নাম কিন্তু RIPON। তো এই যে নামের বানানের যে আমি মনে করছি PANটা ঠিক, আর রিপন নিজে মনে করছে ONটা ঠিক। এখন যিনি কম্পিউটারে বসে ডেটা এন্ট্রি করবেন তিনি তো অবশ্যই বাংলা এবং ইংলিশ দুটোই টাইপ করবেন। তিনি কি ভাববেন? যেমন আমার মায়ের ক্ষেত্রে, আগের ক্ষেত্রে যেটা ছিল কৃষ্ণা বানানটা যেটা ছিল সেটা পুরো ঘেটে ঘ হয়ে আছে, কৃষ্ণা আছে, এরকম আছে। আর এইটার ক্ষেত্রে মানে এখন ঠিক কারেকশন আছে। সেই জন্য আমি বারবার করে প্রত্যেককে বলেছি বাংলা এবং ইংলিশ দুটোই লিখবেন, যে বানানটি আপনি রাখতে চান এবং আপনার ডকুমেন্টস যে বানানটি প্রোভাইড করে আপনারা সেটাই দেবেন। যদি না পারেন আমি হেল্প করব, অবশ্যই এটা করবেন, তাতে আগামী দিন ভুলগুলোকে এড়িয়ে চলা যাবে। ওভারঅল খুব সুন্দর ডিসক্রাইব করলি। একদম সবার শেষে একটা প্রশ্ন,
তুই আমাদের এরিয়ায় বা পাড়ায় বা গ্রামে বা শহরে, যেটা আমাদের অঞ্চলে আর কি, তুই বিয়ে এলো, আচ্ছা, ফিল্ডে যাচ্ছিস, অভিজ্ঞতা তো কিছু না কিছু একটু হলো হাটকে হয়েছে, মানে এই পারপাস একটা দুটো যা শেয়ার কর, তাতে একটা বলতে বলি, মানুষের মধ্যে চরম উত্তেজনা, চরম উৎসাহ। বাড়িতে কেউ একজন আসবে, অনেক কাগজ দেখাতে হবে, সেই জন্য তারা প্রচুর কাগজ জোগাড় করেছে। আচ্ছা, এটা কিন্তু খুব, এবং সর্বোপরি আরো আমাদের পাড়াতে হচ্ছে, একদম একদম আমার সব পাড়াতেই মনে হয় এই জিনিসটা আছে। এবং যেহেতু আমি খুব লোকাল, সেই জন্য রাতের বেলা বাড়িতে গেলেও কেউ না কেউ ফোন তো অবশ্যই করছে, যেহেতু ফোন নাম্বারটা এখন সবার কাছেই অ্যাভেলেবেল হয়ে গেছে, আর বাড়িতে চলেও আসছে, এই বাড়িতে আছিস নাকি, কী হয়েছে, এই আমাদের তো কি দিতে হবে তাহলে। আমি কি কিছু বলেছি? বলিনি তো। তো তোমার সরজমিন দেখে আমি তোমাকে বলবো কি আছে কি না আছে, তুমি নিশ্চিন্ত মনে বাড়ি যাও। বলছে বাড়িতে তাহলে কালকে কাজ কামাই করে থাকতে হবে? কিচ্ছু থাকতে হবে না, বাড়িতে কেউ একজন থাকলেই হবে। বাড়িতে বৌমা, বৌদি, কাকি, মাসি কেউ না কেউ তো আছে, আমি তাকে ফর্মটা দিয়ে আসবো, তোমরা পারলে ফিল আপ করবে, নচেত রেখে দেবে, তোমার ফিল আপটা হবে, তুমি এখন ফর্মটা তো নাও। কিন্তু তারা অনেক ডকুমেন্টস আমাকে দেখাতে চাইছে, আমি এত কিছু বোঝা নিতে পারছি না, মানে এত দেখানোর দরকারই নেই, কোনো কিছুই দেখানোর দরকার নেই, শুধু এপিক কার্ডটা রাখলেও হবে। আমার পরিচিত বলে এপিক কার্ডটা লাগছে না, হয়তো কারো কারো ক্ষেত্রে লাগবে, আর ম্যাক্সিমামই লাগছে না। আমার একটু দেখে নিচ্ছে। ভীষণ ভালো হলো সুমিতা, মানে এত সুন্দর তুই ডিসকাস করলি। আমার মনে হয় এই পডকাস্টটা বা এটা দেখে অনেক মানুষের ছোট ছোট কৌতূহলগুলো দূর হবে। মানে ওভারঅল তো শেষের একটাই কথা যেটা ইম্পর্টেন্ট, কোনো ডকুমেন্টস লাগবে না, শুধু এপিক নাম্বারটা রেখে দিন, শুধু এপিক নাম্বার রেখে দিন, যে যাবে। এপিক নাম্বার আমার কাছেও আছে, আচ্ছা, না জাস্ট তুই ক্রস ভেরিফাই, হ্যাঁ ক্রস ভেরিফাইয়ের জন্য শুধু জাস্ট দরকার ওই ব্যক্তিকে ছবিটার সঙ্গে মিলিয়ে দেওয়া। যে লোকটা নেই আমার কাছে, সে অন্য জায়গায় আছে, আমি তাকে হয়তো চিনি না, একটা বাড়ির অল্প বয়সী ছেলে, আমি তাকে চিনি না ঠিকঠাক, এবার তার এপিক কার্ডটা যদি বাড়িতে থেকে থাকে তাহলে এই বাড়িরই একদম কনফার্ম আমি হয়ে যাচ্ছে, এই জন্য দরকার, নচেত দরকার বাকি কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই। না না, অ্যাজ এ বিএলও এসআইআর এর ইস্যুতে তুই কি বলবি, লাস্ট মতবাদ সবার জন্য? সত্যি কথা বলতে প্রথমে আমি দায়িত্ব পেয়ে খুশি, প্রথম কথা এটা বলছি, আমি দায়িত্ব পেয়ে খুশি। এটা দায়িত্ব পেয়ে কেন খুশি ব্যক্তিগতভাবে বলে দিই, ভোট করতে যাওয়ার চেয়ে এই নামের সংশোধনটা মনে হয় সারা বছর এটা ভালো, ভোট করতে যাওয়াটা খুব ভালো না, কারণ রাতে মশার কামড় খেতেই হয়, এটা হচ্ছে বড় ব্যাপার, এটা আনন্দের, মানে আমি এটা করতে চাই, এলাকার লোকের সঙ্গে অনেক কমিউনিকেশনটা তৈরি হয়, সেই জন্য এটা আমার কাছে ভালো লাগে। আর দ্বিতীয়ত এসআইআর একটা ভালো পদ্ধতি, সরকারের ভালো পদক্ষেপ, এবং এই পদক্ষেপকে খারাপভাবে কেউ যাতে না নেয়, সবাই যেন এর সঙ্গে সামিল হয়, এবং এটা করে নিলে নিজেদেরই ভালো। আর একটা বিষয় হচ্ছে যে বিএলও বাড়িতে আসবে এই বিষয়, এবং কাগজ জোগাড় করতে হবে, এই বিষয় নিয়ে আপনাদের কারোর কোনো প্যানিক করার দরকার নেই, আপনাদের কাছে প্রচুর কাগজপত্র রাখতে হবে না, খুব ইজি বিষয়, এবং বিএলওরা সেটা সার্বিকভাবে জানেন, আপনাকে করে দেবে। আরও একটা নতুন খবর দিয়ে দিই সবার জন্য, যাদের বাড়িতে 1/1/2026 হিসাবে নতুন ভোটার 18 বছর বয়স কমপ্লিট হচ্ছে, 1/1/2026 যারা 18 বছর কমপ্লিট হচ্ছে, তারা ভোটারের নাম তোলার জন্য অবশ্যই আপনার বাড়িতে যে বিএলও আসবে তাকে বলবেন, তিনি লিস্ট আউট করবেন, তাদের নতুন নামগুলো একসঙ্গে উঠে যাবে। অনেক সময় সেভ হয়ে গেল, অনেকে। হ্যাঁ, অনেকটাই আমি বার্তাটা দিয়ে দিলাম, তাতে আমার পাড়ারও যদি কেউ থেকে থাকে হয়ে যাবে, বৌমাদেরও হয়ে যাবে, আর যারা 18 বছর কমপ্লিট করছে 1/1/2026 তাদেরও হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। রিপনকেও খুব ভালো যে রিপন আমাকে চুজ করে জিজ্ঞেস করলো যে দাদা এটা কি বলা যাবে কিনা। বেসিক্যালি খুব ইচ্ছা ছিল যে এরকম একটা পডকাস্ট করার জন্য। সব থেকে বড় ব্যাপার, আমাদের যা সদ্য 1 লাখ কমপ্লিট হয়েছে, মানে তুই হচ্ছিস ফার্স্ট গেস্ট, অবশ্যই এটা আলাদাভাবে স্পেশাল আমাদের কাছে, কিন্তু আমরা আরও কিছু দিতে চাইছি অডিয়েন্সকে, সেটা আমরা পরে সবাইকে জানাবো, বাট এটা আমাদের কাছে একটা স্পেশাল, যে সমাজের এই চ্যানেলটা করার উদ্দেশ্য ছিল যে আমরা কিছু কন্ট্রিবিউট করি সমাজকে। তো আমার মনে হয় যে এই নলেজটা এই মুহূর্তে পাওয়াটা খুব দরকার। অবশ্যই, এটা তো থ্যাংক ইউ। তুই সারা দিন ডিউটি করে এসে, মানে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে ঘুরে গিয়ে রাত এই 9টার পর টাইম দিয়েছিলি, এখন তো রাত অনেকটা হলো, আর বলে লাভ নেই। এরপর আবার আমার ছেলেগুলো রাত জেগে আজকে এর প্রসেস করবে, কারণ আমরা কালকের মধ্যে এটাকে আপলোড করতে চাইছি, যত তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছাতে পারি। তো থ্যাংক ইউ, তুই এত সুন্দর সময় দিলি। ধন্যবাদ সবাইকেই, যারা এই চ্যানেলটা দেখবে তাদেরকেও আমি স্পেশালি থ্যাঙ্কস জানাবো, যে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে আপনারা এখানে কমেন্টস করবেন, যদি সম্ভব হয় রিপন আমার মাধ্যমে জেনে নিয়ে বলবে, এবং আমার যদি কোনো কোয়ারিজ মানে আমি যদি অ্যান্সার দিতে না পারি, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জেনে সঠিকটাই প্রোভাইড করার চেষ্টা করব।
প্রত্যেককে আমি একটা কথাই বলতে চাইবো, যদি এসআইআর নিয়ে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হয়, আপনি আপনার এলাকার বিএলওর সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন, তিনি আপনাকে সঠিক গাইডেন্স করবেন। আপনি যদি আপনার বিএলওকে না চিনে থাকেন, না জেনে থাকেন, তাহলে আপনি অ্যাপসে গিয়ে, আপনাকে প্রথমে বলে দিয়েছি ইসিআই অ্যাপ, এই অ্যাপসে গিয়ে আপনার বিএলও, নো ইয়োর বিএলও, সেই বিএলওতে আপনি যদি কল করেন, অবশ্যই সেখান থেকে আপনার বিএলও অ্যান্সার দেবেন। আচ্ছা, ওখানে তো নাম্বার দেওয়া আছে নাকি? ওখানে কলিং অপশন আছে, আচ্ছা। এবং সেই অপশনে করলে কল রেজিস্টার্ড হয়ে থাকবে, বিএলও দেখতে পাবেন এবং তিনি রিটার্ন কল করবেন। কোন নাম্বারে ফোন হয়েছে সেই নাম্বারই কল করে বিএলও, রেসপন্সিবিলিটি বিএলওর, তোদের। হ্যাঁ, এবং বিএলওর ফোন নাম্বার সহ তার ছবি ভেসে উঠবে ওখানে অ্যাপসে, তার এলাকার। ওভারঅল সরকারের তরফ থেকে সব Total রকম সহযোগিতা করা হবে। রয়েছে। শুধুমাত্র ঘাবড়ে না গিয়ে আপনারা জাস্ট যেগুলো বিএলও যখন আসবে, যেটুকু ডকুমেন্টস চাইবে বা যেটা দেখতে চাইবে বা যেটা ও যেটা বললো আর কি, সেটাকে দেখান। আর আশা করি এই আমাদের পডকাস্ট শুরু আপনাদের অনেক সমস্যায় বা অনেক ছোটো ছোটো প্রশ্নের উত্তর আমরা দিতে পেরেছি বা দাদা দিতে পেরেছে, তার জন্য থ্যাংক ইউ। সম্পূর্ণ পডকাস্টটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাকে নমস্কার স্যার।